আছে কোরিয়ান এ মোমেন্ট টু রিমেম্বার, কেউ দেখছে? এ মোমেন্ট টু রিমেম্বার কেউ না? অনেক নাম মনে থাকে না, কাহিনী বললে দেখে কান্নাকাটি করছো? অনেক ইমোশনাল মুভি। ওইখানে একজন ভুলে যায় আর কি, তো আরেকজন মনে করে দেয়। মেমোরি ব্যাক করানোর জন্য তারা আগে যে যে জায়গায় গেছিল ওই জায়গায় যায়। তো আমার এরকম একজন লাগবে আর কি, সব মনে করে দিবে। বাংলা ছবির মতো বাসে বাড়ি থেকে মনে ছিল না, ওইটা তো পুরো লাইফই ভুলে যায়। হ্যাঁ, একবার বাড়ি দিলে এটা ফ্লিপ ফ্লপ 01 এর মতো আর কি। একবার বাড়ি দিলে সব ভুলে যায়, আরেকবার বাড়ি দিলে সব মাথায় আসে। আমার মাথায় অলরেডি আঘাত আছে, সো আর সহ্য করতে পারবে না, একদম পুরো পরকালে চলে যাবে। ওকে, সো এই পর্যন্ত তো সবার আসে না, একটা প্রজেক্ট ক্রিয়েট করতে তো পারি সবাই, রাইট? শীতে ধরছে সবাই রে, কথা বলে না কেন? জি যাদের আসে না তারা আমাকে বলতে হবে তো, নাহলে আমি বুঝবো কেন? আসে না, আপনি তো বললেন যে অনেকেরই আসে, তাই ভেবে নিতে সেজন্য। এইটুকু আসে? এইটুকু কয়জনের আসে? হাত হ্যাঁ, তুলতে হবে। না আমি কি মুখ দেখে বুঝবো? আচ্ছা, আপনাদের কি, আপনাদের সমস্যা কি? আসছে? হাতটা তোলেন, আমাকে শিওর হইতে হবে যে আপনি পারবেন, আপনার এই পর্যন্ত আসছে। ওকে ফাইন, আপনাদের দুজনে আসলে, রাইট? আমি দেখতেছি আপনার আসছে। এই যে স্ক্রিনটা, একটা প্রজেক্ট ক্রিয়েট করলে যতটুকু আসে আর কি, ঠিক আছে? আর আপনার ল্যাপটপ এটা দিলেও চলবে। আপনার আসে না? নেক্সট দিয়ে দেন, নিজেটা দিয়ে দেন। লাল থাকুক, সমস্যা নেই। স্পেস দিচ্ছি, আর আপনার, আপনার কি হবে? আমার ল্যাপটপ নিয়ে স্পেস আসতে না হবে দিলে তারপরে। নেই কিন্তু নেক্সট। আচ্ছা, ল্যাপটপ নিয়ে এসে কারো হেল্প নিয়ে বা আমার হেল্প নিয়ে যেভাবে হোক করে ফেলতে হবে as soon as possible, কারণ হচ্ছে আমি আগে গেলে আপনার নাম পিছিয়ে দরকার, যাবে। আপনার নাম আপনার নাম দরকার। কোম্পানি নেম দরকার। আমাকে কোথায় পাবেন? বাসায় চিন্তায় পড়ে গেলেন। একে আমি না চেক চেক এটা যদি ফেসবুকে না পান তাহলে এখানে, আমি এটা দেখছি। ঠিক আছে? মেইলে আমি সবসময় থাকি, সবসময় আছি। হ্যাঁ, ইফ নট আই এম ডেড, আপনি কয়েক ঘন্টার মধ্যে রিপ্লাই পাবেন। ওকে, সো হচ্ছে কি লিখছেন ভাইয়া? জুবেল 007। সিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সিএসসি @gmail.com, এটা দিয়ে আমাকে সব জায়গায় পাবেন, যেখানে খোঁজার দরকার পাবেন। ওকে, সো আমরা শুরু করি। হ্যাঁ, এই পর্যন্ত আসার পরে আমাদের কাজ হচ্ছে একটা ভার্চুয়াল ডিভাইস বানানো। ভার্চুয়াল ডিভাইস বানানোর রিজন হচ্ছে আমরা যে কোডটা লিখবো, যা ডিজাইন করব, সেটা আমরা রান করলে দেখবো হচ্ছে ভার্চুয়াল ডিভাইসে। সো ভার্চুয়াল ডিভাইস কিভাবে বানাইতে হয়, এই যে সবুজ বাটনটা আছে রানের, হ্যাঁ, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার সামনে প্রম্পট করবে একটা ইমুলেটর অন করার জন্য। ভার্চুয়াল ডিভাইসটাকে ইমুলেটর বলে। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের এখানে বলা আছে হচ্ছে লাঞ্চ ইমুলেটর, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, তারপর এখানে ভার্চুয়াল ডিভাইসগুলো দেয়া থাকবে। আচ্ছা, দেয়া না থাকলে সমস্যা না, আমরা ক্রিয়েট করব। ওকে, তো আপনি যদি আপনার ফোন থেকে ডিবাগ করেন, কথা শুনি, আপনি যদি আপনার ফোন থেকে ডিবাগ করেন, সেক্ষেত্রে হচ্ছে এক্সট্রা এসডিকে এর এক্সট্রা একটা ফোল্ডার দেখছিলাম না আমরা ইনস্টল করতে, ওইখানে ইউএসবির জন্য একটা প্যাকেজ আছে, এক্সট্রা সব ইনস্টল করে ফেললে ওইটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, দেন হচ্ছে আমি যদি আমার ইউএসবি কেবলটা পিসির সাথে লাগাই আর ফোনের সাথে লাগাই, অ্যান্ড ফোনের সেটিংসে যে তারপরে ডেভেলপার মোডে যে ডিবাগিংটাকে অন করে দিতে হবে। অন মানে চেক করে দিতে, একটা ক্লিক করে দিলে অন হয়ে যায় আর কি। অন করে দিলে তারপর আপনি যদি রান দেন আপনার ফোনটা এই জায়গায় দেখেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করে দিয়ে ওকে দিবেন, এখানে যা কোড করবেন এখানে দেখবেন। ঠিক আছে, এটা হচ্ছে তাদের জন্য যাদের পিসি একটু স্লো, তাদের জন্য এটা বেস্ট, মানে ফোনে ডিবাগ করা। কারণ হচ্ছে
আপনি এখানে রান দিবেন ফোনে, মানে খুব দ্রুত চলে আসবে ফোন। এই এখানে যে ভার্চুয়াল ডিভাইসটা আছে এটা হচ্ছে ফোনটা ফার্স্ট, সো এটা করতে পারেন। বাট এক্ষেত্রে হচ্ছে ফোন কতদিন বাঁচবে এই গ্যারান্টি দেওয়া যাবে না। সো আপনার ফোন যদি খুব আদরের হয় তাহলে না করাই ভালো, হ্যাঁ। আর না হয় ওই রাফ ইউজের জন্য একটা ফোন কিনে নিতে পারেন। ওই সিম্ফনির 3-4 হাজার টাকায় অনেক ফোন পাওয়া যায়, ওগুলো একটা নিয়ে নেবেন ডিবাগের জন্য আর কি, যদি আজীবন উদ্দেশ্য থাকে। আর আমি যেটা বলি যে এগুলা যদি না হয়, লাইক আপনার ইমেলেটর অন হচ্ছে না, দেরি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে না, লেট হচ্ছে, আলটিমেটলি কি হবে? আলটিমেটলি হবে হচ্ছে আপনার মেজাজ খারাপ হবে, মন খারাপ হবে, ভেঙে পড়বেন, মনে অশান্তি, সংসারে অশান্তি, হ্যাঁ, জীবনের প্রতি মায়া ত্যাগ করবেন, একসময় আপনি হতাশ হয়ে যাবেন, বুকে ব্যথা শুরু হবে, হার্টে ব্যথা শুরু হবে, আপনি মরে যাবেন। সো ইমেলেটর হচ্ছে মৃত্যুর কারণ, স্লো পিসি মৃত্যুর কারণ। তো পিসিকে ফাস্ট করতে হবে। ওকে, তো আমরা রান দিলে হচ্ছে এই পর্যন্ত আসবে, দেন হচ্ছে আমরা ভার্চুয়াল ডিভাইসটাকে ক্রিয়েট করব। সো আমি যদি এখানে এই যে তিনটা ডটওয়ালা, তিনটা ডট থাকা মানে এই জিনিসটার বলা হচ্ছে মোর, হ্যাঁ, মানে এখানে আর কিছু আছে। তো এখানে যদি আমি ক্লিক করি দেন হচ্ছে আমাকে একটা লিস্ট দেখাবে ভার্চুয়াল ডিভাইসের। এই দুটো আগে থেকে বানানো আছে এই জন্য এই দুটো দেখাচ্ছে। একটা বাই ডিফল্ট থাকে, একটা আমি একটু আগে একটা বানায় দেখলাম যে অন হয় নাকি, না হলে আমি আবার বুঝে দিলে কি বুঝাবো। সো এখন হচ্ছে আমরা আরেকটা করব, করার জন্য হচ্ছে নিচে দিয়ে খেয়াল করব ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস। সো আমি যদি এখানে ক্লিক করি আমার এখানে বিভিন্ন ফোন, যে নেক্সাস ফোনগুলা সেগুলার এটা দিবে, হ্যাঁ, এন্ড এগুলোর সাইজ, রেজোলিউশন, ডেনসিটি এই জিনিসগুলো থাকবে। যেমন নেক্সাস 5 যে ফোনটা তার স্ক্রিন সাইজ হচ্ছে প্রায় 5 ইঞ্চি, হ্যাঁ। তারপরে স্ক্রিন রেজোলিউশন হচ্ছে, হ্যাঁ, আর ডেনসিটি মানে হচ্ছে এটা বোঝাবো পরে যে ওই কোন আহ, কি জিনিস কোন ফোল্ডারে দিতে হবে আর কি, হ্যাঁ। তো আপনি যদি এটা সিলেক্ট করা আছে এখানে নেক্সট দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ডিভাইসটা অন হবে যখন আপনি রান করবেন, এই ফোনটা আসবে আর কি স্ক্রিনে। তো এখানে আমরা কোনটা সিলেক্ট করব, এখানে আমি প্রেফার করি ছোট দেখে একটা সিলেক্ট করা। ছোট কিভাবে বুঝবো? ছোট বুঝবো হচ্ছে যেমন, হ্যাঁ, যেমন এই যে 720 বাই 1280, এটা ওইটার চেয়ে রেজোলিউশন কম, স্ক্রিনও ছোট, তাহলে এটা ফাস্ট আসবে। নেক্সাস 3, নেক্সাস না, এটা 480 বাই 800, এই স্ক্রিন রেজোলিউশনটা হচ্ছে সবচেয়ে ছোট, এর নিচে আর ছোট স্ক্রিন হয় না, হ্যাঁ, এর নিচে ছোট হলে আর স্মার্টফোনই হয় না, এটা আর স্মার্ট হয়ে যায়, খ্যাত হয়ে যায়। ভাই এটা ডিফল্ট হিসেবে দেওয়া থাকে কোনটা? এই ফিচারটা? এগুলা, হ্যাঁ, এটা কোন মেনু থেকে দিচ্ছে? এটা ওই যে আচ্ছা আবার দেখাচ্ছি, আমি রান দেওয়ার পরে এই স্ক্রিনটা আসছে, রান দেওয়ার পরে এটা আসছে, দেন আমি এই যে মোরে ক্লিক করলাম, এটা আসছে, দেন ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, তখন এটা আসছে। এপিআই গুলো ইনস্টল না দিলে এটা হবে না। এপিআই গুলো ইনস্টল না দিলেও হবে, হ্যাঁ, এই জিনিসটা চলে আসে, বাট আপনি এপিআই সিলেক্ট করতে পারবেন। এপিআই ইনস্টল দেওয়া কেন ইম্পর্টেন্ট একটু পরে আমরা বুঝবো, হ্যাঁ। সো এখান থেকে আমি নেক্সাস এসটাকে সিলেক্ট করলাম, এটা একদম ছোট, হ্যাঁ, এটা আমার ঝামেলা ছাড়াই অন হবে। এরপর আমি যে নেক্সট দেই, এখানে আমার এই জায়গায় যে যে এপিআই গুলো ইনস্টল করা আছে সেগুলো দেখাচ্ছে। সো আপনি যদি ললিপপ ইনস্টল করেন মানে 21, 22, তখন এখানে সেটা দেখতে পাবেন। এখানে 23 মানে মার্শম্যালোটা আছে, তারপর জিঞ্জার ব্রেডটা আছে, ফ্রোটা আছে, হ্যাঁ। আপনি যদি আরো এসডিকে ইনস্টল করেন, যেমন আমি দিছিলাম 9, 11, 17, 19, 21, 22, আপনি যদি ওগুলো ইনস্টল করেন তাহলে এই সেটে ওগুলো দেখাবে। সেই অনুযায়ী আপনি ডিভাইস পছন্দ করতে পারবেন, এন্ড ওই ওএসে ওই ডিভাইসে আপনার অ্যাপ কেমন চলতেছে, কিভাবে চলতেছে, পারফরম্যান্স কি সেটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে হচ্ছে 23টা একটু ভারী, 10টা অনেক লাইট আছে, 10টাকে আমি সিলেক্ট করি। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, শিওর। এখানে কিটক্যাট ভার্সনটাতে শুধু 34 বিটের প্রসেসরটা দেওয়া আছে, 64 বিটটা দেওয়া নেই। ইনস্টলের সময় দেয়া থাকে তো মানে আমি ফোনের x64। আমি 64 বিটেরটা বলতেছিলাম, এখন তো আর্কিটেকচার 64 বিটের পুরো প্রসেসর চলে আসছে, সেটা কথা বলছিলাম। এখানে কিটক্যাটের মধ্যে শুধু x86 32 টা দেওয়া আছে। ওই এসডিকের মধ্যে
আপনি চালায় দেখতে পারেন, চলবে, আমার বিশ্বাস। দেন হচ্ছে আমরা 10টা সিলেক্ট করে দেই, দিয়ে যদি আমি নেক্সটে যাই, দেন হচ্ছে আমার ফোনের বা আমি যে ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট করতেছি সেটার একটা আমি নাম দিতে পারবো উপরে। সো আমি এটার নাম দিলাম হচ্ছে মাই ডিভাইস। তারপর আমি যা যা সিলেক্ট করলাম, নেক্সাস এ সিলেক্ট করলাম সেটা, সেগুলো চেঞ্জ করতে পারবো, জিঞ্জারবেড সিলেক্ট করলাম সেটা। তারপর ওরিয়েন্টেশন মানে এটা পোর্ট্রেটে থাকবে, মানে ফোন এমনি ধরবো নাকি এমনি ধরবো সেটা। এখানে আমাদের আর তেমন কিছু করা লাগবে না, যা আছে তাই থাকুক। আমি যদি ফিনিশ দেই তাহলে হচ্ছে মাই ডিভাইস নামে আমার ডিভাইসটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেন আমি এটা কেটে দিলাম। এখন ড্রপ ডাউন থেকে আমি যে মাই ডিভাইসটা ক্রিয়েট করছি এখানে ক্লিক করলে মাই ডিভাইসটা এখানে চলে আসবে। সো আমি মাই ডিভাইসটা সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই ভার্চুয়াল ডিভাইসটা এখন আসা শুরু করলো। মাই ডিভাইস ইনক্লুড করব। কোথা থেকে? ক্যানট লঞ্চ, ক্যানট লঞ্চ আসবে। ক্যানট লাঞ্চ বলে লঞ্চ হবে। কানেক্টেড ইরোর। হ্যাঁ, সো এটা হচ্ছে ফোনটা অন হচ্ছে আর কি, বুট হচ্ছে, অন হবে, এর একটু টাইম নেবে। সো ভার্চুয়াল ডিভাইসটা কিভাবে ক্রিয়েট করতে হবে বুঝছি, পারবো। কোন ফোনটা সিলেক্ট করবো এটা কোনো রুলস আছে? কোন ফোন? তো অনেকগুলো মডেল ছিল, তো ওটা থেকে যে কোনো একটা ইচ্ছা করলাম। নেক্সাস এসটা সিলেক্ট করবেন। নেক্সাস এস হচ্ছে 400 বাই 800, 480 বাই 800। হ্যাঁ, এই রেজুলেশন এটা সিলেক্ট করে দিন। কার্নেল মডেল ইজ নট ইনস্টলড। এক্স কার্নেল মডেল ইজ নট ইনস্টলড। এক্স কার্নেল মডিউল। তোমার এই হেক্সটা কি ইনস্টল করা আছে? সবই এপিআই কত দিছো? ওইখানে যা যা ছিল সবই দেওয়া ছিল। এপিআই কত ছিল, মানে এখন এপিআই কত সিলেক্ট করছো? এখন এপিআই তো দেওয়া ছিল 21 19 না? 19 এ যেয়ে দেখো, এসডিকে ম্যানেজারে যে 19 এ যেয়ে দেখো যে হেক্সটা দেয়া আছে কিনা। কি জানি, হ্যাঁ এক্স কার্নেল তো। না, 19 এর জন্য তো কার্নেলে সমস্যা করার কথা না। হ্যাঁ, মেইনলি এই দুটো কাজে লাগবে তোমার, এই গুগল এপিআই আর হচ্ছে গুগল এপিআই আর হচ্ছে এআরএম। x86 আর এআরএমটা। এআরএমটা দিয়ে দেখো, এআরএমটা না হলে x86 দিবে, x86 না হলে এআরএম দিবে, 22 ভার্সা আর কি। ওকে, সো আমাদের ডিভাইসটা চলে আসছে। আর হচ্ছে ওই বাই ডিফল্ট যেগুলা, যে কোডগুলা করা থাকে ওগুলা চলে আসছে আর কি। হ্যাঁ, উপরে যেটা আছে এটা হচ্ছে মেনু বারটা, এটাকে টুল বার বলে অ্যাকচুয়ালি, টুল বার। আর এখানে একটা মোর অপশন আছে, এটাতে ক্লিক করলে সেটিংস বা আর কয়েকটা মেনু আইটেম আসে। আর এটা হচ্ছে হোম স্ক্রিনটা, যেখানে হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব, ডিজাইনগুলো করব। এটা হচ্ছে একটা ফ্লোটিং বাটন আর কি। ফ্লোটিং বাটন থাকে অনেক সময়, লাইক হচ্ছে গুগল ড্রাইভ বা এগুলোতে গেলে দেখবা যে নিচে দিয়ে একটা প্লাস থাকে, প্লাসে ক্লিক করলে নতুন কিছু অ্যাড করার একটা অপশন আসে আর কি। হ্যাঁ, তো এটা আমি যদি স্ক্রল করবো বা যা করবে এটা ভাসবে আর কি। কোনটা? এটা কিভাবে আনলাম বুঝিনি, আর একটু জোরে বলতে হবে। আমার এখানে এই যে রেকর্ডিং চলতেছে। হ্যাঁ, এখানে আসে নাই, একটু এটা। এটা পরের স্টেপ। হ্যাঁ, হেল্প করবো। এই পর্যন্ত বুঝছি সবাই? যারা করতেছে আমার সাথে সাথে তাদের আসছে, কারো আসে নাই? হ্যাঁ, আমরা এখানে পর্যায়ে আটকে আছে। এক্স কার্নেল মডিউল ইজ নট ইনস্টলড। আচ্ছা, আমি একজন একজন করে সলভ করবো, ঠিক আছে? এরপরে কি দেবো? এই যে এখানে এখানে আপনি একদম উপরে দিয়ে গেলে নেক্সাস এসটা আছে। ও, এপিআই কোনটা? এপিআই আপনার পরে আমি 9 করছিলাম শুরুতে। নিচের দিকে যান।
ওইটা সিলেক্ট করেন। আমাদের প্রজেক্ট দেখো হ্যাঁ, এটা কিন্তু একবার দিছি তো সাথে আমরা সাথে কিন্তু যে ready ডিজাইন লক হয়ে গেছে মানে ডিলিট করে দিয়ে আরেকটা যদি করতে গেলে ড্রপ সময় ডাউনে লেগে যাবে ক্লিক করেন, এটা সিলেক্ট করেন, ওকে দেন। হ্যাঁ, কি আছে? আমি কি করছিলাম? হ্যাঁ, এখানে এপিসোড 3 আছে, এই চলে এখানে এডিট করতে হবে। এই মেসেজটাও আছে কি আছে? নট লঞ্চ এই আসলে হ্যাঁ, নিচের দিক থেকে সিলেক্ট করবো। Cannot launch editing in Emulator. লঞ্চ করতে পারতেছে না কিন্তু। তোর আসছে
বলেন? শোনেন কার্টুন বানিয়ে এখন ভাই এটা সিস্টেম করবো না ওয়াইফাই চা করেছে। চা খাচ্ছে। কে? আমরা তো একটু থেমে সার্কিট আসছিল। থেমে আছে। না, এরপরে তো সময় চলে যাচ্ছে। আপনি ভাবছেন যে আপনার বড় তো বড় ফোন স্মার্টফোন ছোট নিলে বড় নিলে বড় বড় ছোট নিলে অনেক ভালো আচ্ছা এইটা আমি শুরু থেকেই করতে চাই আসলে কথা বলতে পারছেন নষ্ট করে ফেলছে। ক্যামেরাটা সরে দিচ্ছি So এই মোবাইল নিয়ে এত রস একটু মোবাইলের মধ্যে কথা বলা যায় দেখা যাক মোবাইল হয় না। নিজের এই সময় যদি এমন হতো যে আমরা যে ডক চার্জারের মধ্যে নর্মাল চার্জ দিই বাল্বের মধ্যে এইটাও যদি না করি এইটাও না করে যদি চার্জের কানেকশন দিই তাহলে কোনো ধরনের চার্জ মানে কারেন্টের কানেকশন দেওয়া ছাড়া তুমি ডকের মধ্যে আপনি যখন সেট করবে তখন দেখবেন ডিরেক্টলি যখন ডকে আপনি সূর্যকে চার্জ করবেন সেই ডিরেক্টলি যখন ফোন চার্জড হয় ট্যাপ অ্যান্ড গো তার মাধ্যমে যে হাতটা তুললে আমার নির্দিষ্ট কোনো একটা কারেন্টের সুইচ বোর্ড থাকে এই সুইচ বোর্ড থেকে কারেন্ট দিতে শুরু করে আমাদের কোনো ডকে বসানোর দরকার নেই ইলেকট্রিসিটি বোর্ডেও বসানোর দরকার নেই এক একটা ওখান থেকে যখন হতো ব্লুটুথ দিয়ে কিন্তু আপনি দেখেন ব্লুটুথ দিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ব্যাটারি নাই তোমার ইনস্টলের সমস্যা হয়েছে মনে হয়। না 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 সমস্যা নেই। আপডেট দিও না। ভাই আমি তো আপডেট দিয়ে দিচ্ছি না না আপডেট দিও না। আবার তো 1.5.2 আপডেট দিলেই যাবে না। আমি বলছি কিন্তু আপডেট দেওয়ার বলছি টাইম বলছি আপডেট দিলে যাবে না। মাথা চলে আসছে তানভীর ভাই চলে আসছে আছে? এই এই কোথা থেকে পাইলেন? অত অত আসছে আপনি না চলে আসছিলেন কেন? এটা আসলো কোথা? শেষ করে দিব। বুঝলাম না চলে আসছে এই ইয়ে তো আসেনি। আমি একটু ধরে নাড়াচাড়া করলাম এটা চলে চলে আসছে আসবে সবই আসবে ক্যান্সেল করে দাও। কোনো টাইম টাইম নেই দেখে দেখছি একটা ফোন জোস জোস বলি নেই কিছু আছে না বললে কখন টাইম মতো ঠিক করা ছিল আচ্ছা এবার হলো এটা কবে আসবে? চেক করে দিচ্ছি এই টান দিলে হবে ভাই তোমার সাহস তো কম না, তুমি আইফোন নিয়ে এয়ারপোর্ট করে যাও। আরেকটা বলি। হবে সব মাথায় সব কিছু নাই। আবার চলে গেছে ব্যাক দেওয়ার পরে ক্লিয়ার করে। ওটা সমস্যা নাই। ওটা তাহলে কিছু না। কি ছিল ওটা কিছু না। কাজ করতে হবে কোথা থেকে যা বুঝলাম আমি। এই যে এখান থেকে। এপিআই কেন আমরা কাজ শুরু করে দিই আমি তো জানি না ভাই। ভাই আমার সময় ঠিক করা যাবে দরকার সময় হচ্ছে না? আমার সময় ঠিক আমি কোন জায়গায় আছি ভাই বলে খুব কষ্ট আমার বলতেছে যে আপনাদের পরে টাইম আসছে চলে গেছে দেখি। আপনার কয় এটা মিনিট ছিল? কপাল লাগে আপনার কয় মিনিট ছিল এটা? না আমার 9টা ভাই আর এখন বাজে 4টা আপনি ইউএসএ আছেন তো কত নিতে আপনি এটা দিয়ে চার্জ করার দাম পাচ্ছে। কোথায় গেছে? আমাদের একটা কাজ আছে
আমার সেকেন্ড সেকেন্ড করতে এই যে দেখো এখানে কয়েকটা না না ফোনে তাহলে জেনারেট দেখি 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 নিচে আর নাই এখানে টানা জেনারেট আসলে যে ইয়ে আছে টাইমিং আছে কই টাইম এন্ড ডেট আলাদা কোনো ইয়ে আছে নাকি? একটা ইয়ে থেকে চলে আসবে না এখানে না এখান থেকে বের করতে তোমার ফার্স্ট টাইম জেনারেট কিছু প্রজেক্ট ক্রিয়েট করলে এখানে লাল রাখতে হবে। ওই লাল ছিল এই যে এই যে ওর যেটা লাগবে ওইটা দিয়ে দাও। শিট এটা আমি রাইট তুমি হচ্ছে যেটা করবা এসডিকে পয়েন্ট এপিআই পয়েন্ট সবগুলো দিয়ে আমাদের কিন্তু ড্রাইভ করতে বের হলেন কেন? এখানে তো টাইম ঠিক আছে তারপরে তারপরে ওগুলো আবার ব্লকিং আমি এটা ভাবছি ওই কাজে চলে যাবো মাউস করতে সোজা করুন না এখানে কি ধরেই না আমাদের ডিসকাউন্ট আছে দেখবেন নিচে না ব্লকের মধ্যে থাকে সেটিংস না থাকলে ব্লকের মধ্যে থাকে মানে অ্যালার্মেন্ট টাইম কিছু জায়গায় সে তারা আসছে মেনু মেনু অপশন এগুলো আমি এই যে ট্যাব চেক করো আপনি তারপরে ক্লিক করে এটা ইয়ের ফাইলে দেখেন নিচে যায় বাতাসের শব্দ শো ফোন সেটিং আমাদের ব্রডব্যান্ড ওয়াইফাই আমি সেটিং এ রেখেছি এগুলো দেখেন পুরোনো পাসওয়ার্ড লিখে দিয়েছেন আর কি এগুলো আছে এটা যেখানে তো দেখায় যে টান দেওয়ার জন্য এই দেখেন নিচে একটা আছে এটা তো আসবে ঢুকতে পারবে এটা এসে চলে যায় এই জায়গাটার মধ্যে রাখুন আসবে 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 ধরতে পারবো না এটা মিশন নেই ধরবে মিশন ধরবে আরেকটু জানেন না এই যে
করে দেখেন। দেখি কই গেল? ক্লিক করুন। দেখে যান ইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। একটা অপশন আছে মোবাইল সিলেক্ট দিবেন না কই? আমার কাছে করে কি রে ভাই? কিছু কি করছে? কি করো? এটা এখন সাথে হয়ে গেছে। পাইপে উঠছে এই দিক থেকে ক্রস করে বাইরে পড়ে গেলে দেখেন উঠছে এই কি করব না কি করব পাইপে উঠছে এটা পয়সা কি পয়সা? কি করে কিন্তু এখানে সরি আমি ঠিক আছে ইটস অলরাইট कैसा होता है আরে ভাই এখান থেকে কিন্তু আপনি তুললেন কি করে? আমার জানি না। ধরলেন কি করে ভাই ধরার বুদ্ধি তোরে হ্যাঁ বুঝে গেছে তো রাস্তা পাওয়া গেছে কিন্তু ধরার রাস্তা জানা কেন এমনি টাইমটা কি কেটে গেছে? টাইম জোনটা 45 টাইম জোনটা হবে অন্য হতে বাংলাদেশ নাকি কিসে ওই বাংলাদেশ কি এভাবে উপর উঠাবে চলে যাবে বড় মানে যে আন্দাজে হয়ে গেছে এই অতটা নিয়ে আমরা কিন্তু ভালো না বিদে ফেস্টিভ্যাল বিদে আমি কোন জায়গা থেকে করছি ভাই এরকম কিন্তু একটা বাংলাদেশে থাকছো কতদিন ধরে এরকম? আমি জানতো না। তো এইখানে না আছে তো জিপে প্লাস 6 দেন ওখানে 6 করলাম সেট করা আছে অ্যালফাবেটিক্যালি ও আচ্ছা দেখে গেলে কি মুখে রেখেছি আস্তে আস্তে ঠিক আছে ওটা আপনি হ্যাঁ সেকশন কি করে এখানে হচ্ছে এই যে
না ওখানে তো আমি ঢুকি নাই না আপনার প্রোগ্রামটা কি ভালোভাবে ইনস্টল হয়েছে? তো এক বললাম এটা না এটা না এটা লাইনে আছে এটা হচ্ছে যে আপনাকে এরপরে ওকে আসছে ওকে দিছে পুরো চলে আসছে আসলে আমি বুঝছি তো আপনার বায়োসে যে ওটা অন করে দিতে হবে। তাই নাকি হ্যাঁ নিয়ে আসি এটা এই প্রবলেম আমি ফেস করেছি। আমারটা নিয়ে আসি দেখিয়ে দে হ্যাঁ দেখেন আপনি কি করেন দেখেন। নিয়ে আসবো এটাকে আপনাকে কিন্তু রিস্টার্ট দিতে হবে। দেন দেন সমস্যা নেই মারবো রেজিস্টার রিস্টার্ট সিমটা অন আছে না দেখলে বুঝতে পারবেন। আগে দেখে নেই তাহলে ঠিক আছে আপনি রেজিস্টার দিবেন চ্যানেলে ওকে যে মোবাইলে টাইম ঠিক নাই, অনেক কষ্ট করে টাইম ঠিক স্কেপ করছে। দিবেন না আজকে আপনি একটা টিউটোরিয়াল বানাই ফেলবে কিভাবে টাইম ঠিক করতে হয়। সিস্টেম কনফিগারেশন দেখি এভাবে কি হবে না হয় না কোনটা চেঞ্জ করবো কই আপনার কি মনে নেই বলে তো তুই না না আর ভাই এখানে ওটা তো কাজ করে না, এখানে তো কাজ করতে এটা দিয়ে কিসে যাবো সিস্টেম কনফিগারেশন সিস্টেম কনফিগারেশন কোথায় দেবো তাই না গেছেন? হ্যাঁ তবে ইনেবল সিস্টেম করা কনফিগারেশন কোনটা ভার্চুয়াল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইনেবল করে দিতে হবে। ওটা এনে করে দিন এনেবল নাম্বার থাকে না তারপর সে ঠিক আর কিছু লাগবে না একটা নিয়ে সেট করে দিন হয়ে গেল। এই যে দিব না আপনার কি ব্র্যান্ড এটা একটা ভিপিএক্স একটা ব্যাপার আছে বিভিন্ন জায়গায় এফটে দিছে মানে যে এফটে নেই দিছে কাজ শেষ আচ্ছা দেখা যাবে। ওইখানে একটা ভিপিএক্স নামে একটা টার্ম আছে। না 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 সব এটা আসে আচ্ছা দেখ হইতে আপনি পারে না এটা এটা না আসলে একটু মানে মডেল আমি অবশ্য প্রথমে প্রবলেম দেখছি তারপরে ইন্টারনেটে গেলাম তারপরে ওর কাছে সাজেশন নিলাম সাজেশনে করে প্রথমে ইনস্টল করে দেখলাম সাজেশন দিচ্ছি ব্যাপারটা এক্সট্রা কিন্তু এটা ওইটাই পেয়েছে তো বলছে যে তোমার ওইটা ডিজেবল থাকা অবস্থায় ইনস্টল হবে না তো আপনি হয়তো ওই মেসেজ টেসেজগুলো খুঁটিনাটি মিস করে মালিক জেনে শিখলে যে গুগলের মালিকের নাম জানি গুগলের মালিকের নাম গুগলের মালিককে দেখা মালিক ইনস্টলটা কি কোনো হয়েছিল ইনস্টলেশনে আমার তো মনে হচ্ছে বুঝছেন এই যে পাঁচ এসডি দিন এগুলো করছেন না ওটা করে এইদিকে তো তাহলে আপনি ফেলে দিয়ে আবার ইনস্টল করে দিন 10 মিনিট হ্যাঁ আচ্ছা আমার নামে এটা এটা ফেলে দিয়ে দিছে পুরো নতুন মেসেজ পুরো দিয়ে কি হয়েছে কি করতে আমি তো করব না 4GB হলে আমরা কোড এই কি আছে 64 bit আছে। ডিসপ্লে কি আছে 500 সবচেয়ে বেটার এসএসডি আচ্ছা এসএসডি স্পেশালিটি বেশি আচ্ছা এসএসডি মানে পার্থক্যটা বলি বিশেষত্ব হলো যায় না আমি এসএসডি আমি তো বুঝলেন আমি ইলেকট্রিক্যাল সাথে ইলেকট্রিক্যাল হলে এদের সবাই সব কিছু জানে। এটা হলো আপনি যে হার্ড ডিস্কটা কাস্টমার করবেন তবে আরপিএম মানে লেখা থাকে সামথিং মিনিটে এত বার ওইটা ভাই একটা পরে যত ভালো ব্র্যান্ডের স্কেলের নাই যে 2 বছর 3 বছর পরে ওর যে আরপিএম কমে আরপিএম যখন কমে যায় তো তখন সে বুড়া হয়ে যায় আস্তে আস্তে পরে ফলে ও আপনাকে এটা শো করে ফাইল খুলতে সময় লাগে বা এরপরে দেখা গেলো কাজই করে তো যদি দেখা যায় যে কম্পিউটারটা আপনি হঠাৎ করে দেখবেন যে একটা ব্লু স্ক্রিন চলে আসে তারপরে একটা কতগুলো মেসেজ ওইটার কারণ হচ্ছে হার্ড ডিস্কটা দুর্বল হয় এই ক্ষেত্রে যেটা এসএসডি মানে হলো সলিড স্টেট এটা হইতেছে কোনো ধরনের ঘোরাঘুরি টেকনোলজি কোনো ধরনের ঘূর্ণন প্রক্রিয়া টোটালি সে অ্যাভয়েড করছে এবং এই সমস্যা দূর করার এই জিনিসটা আবিষ্কার হয়েছে এসএসডিটা আপনার ক্যাপাসিটি বড় ক্যাপাসিটি দাম একটু বেশি খুব কস্টলি আপনি স্যামসাং 12,000 টাকা যদি আপনি 128 কিনেন তাহলে 8,000 টাকা আর 500 জিবি কিনেন তাহলে 20,000 টাকা আর যদি 1 টাকা কিনেন 35,000 টাকা মোটামুটি ওই যে এগুলো দেখলাম এক্সটার্নাল বলে আমার যেটা হচ্ছে আমার এই ল্যাপটপটা শুরু থেকে নানান ধরনের হয়েছে আমি প্রথমে ধরেন একটা পাল্টাইছি নানান
SSD স্যামসাং আমার 56 তাই না মানে আর এসএসডি দেওয়ার পরে একটু দৌড়াচ্ছে আর কোনো ধরনের ব্লু স্ক্রিন তো দূরের কথা কিছুই আসতেছে না আগেরটা বের করে দিচ্ছেন আগের তো এসএসডি 700 টাকা দিয়ে এসএসডি কম হয়ে গেছে ডাটা কেবল সিস্টেম করে আপনার পোর্টেবল হার্ড ডিস্ক ওইটা চলবে কেন ওইটা বুট করার জন্য যে শক্তি লাগে নর্মাল দিনের জন্য কোনো শক্তি পারে এসএসডি যেটা সলিড স্টেটের একটা গ্যারান্টি আছে 10 বছরের সহজে নষ্ট হবে না আপনার ইউজ করতে লাগে আপনার সিস্টেম আছে আপনি কিন্তু ল্যাপটপ রানিং অবস্থায় যে আপনি মুভ করতেছেন এটা কিন্তু হারাই যাবে মানে অন অবস্থায় আপনি মুভ বসায় যাবে না হাতে ড্রপ করলে বা যে কোনো অবস্থায় এটা মানে এসএসডি সাটা যেটা নর্মাল থাকে মানে রেগুলার সিস্টেম তো এসএসডি এটা কোনো সমস্যা না কিছু সমস্যা নেই মানে এটা ভালো অনেক মানে সহজে আপনি পিসি কিনা সময় জানতে হবে আপনি এসএসডি এরপরে যদি কেনেন হার্ড ডিস্কটা এসএসডি এসএসডি অনেকটা কস্টলি যার কারণে আপনাকে ওই রকম নিতে হবে ঠিক আছে এখন দেখতেছি যে আমার কিন্তু ওই যে হার্ড ডিস্ক ঘটিত যত প্রবলেম ক্রিয়েট কোনো কিছু প্রবলেম আপাতত ব্লু স্ক্রিন হয়ে যাচ্ছে আমি আপনার এটা দুইটার কারণে ব্লু স্ক্রিন আসে দুইটার কারণে ব্লু স্ক্রিনে কখন আসে ব্লু স্ক্রিন মানে করে যে আপনি একটা হঠাৎ করে মেশিন চলতে চলতে দিয়ে একটা ব্লু স্ক্রিন চলে আসে ওটা হয় এক্স র্যামের কারণে আর একটা এই দুইটা ছাড়া মাদারবোর্ডের কারণে আপনি মাদারবোর্ড হলে একদম ডাইরেক্ট হচ্ছে আমার যেটা হচ্ছে আমার র্যাম ভালো কিন্তু হার্ড ডিস্ক আমার সন্দেহ সবসময় হার্ড ডিস্ক আর এসএসডি হলে এটা হয় না হঠাৎ করে ছোট ছোট বক্সের মধ্যে আসে এই চলবে না এবং এসএসডি খুব ভালো না যদি কিনতে পারেন পারলে বড় একটা 500 20,000 তো এটা বাড়ি আছে ট্রান্সলেট হলো একটু কম আছে ট্রান্সলেট ধরুন আর এসএসডি 8,000 কিনতে পারেন তাহলে যে আপনি মানে আপনি স্যামসাং বেটার অথবা আপনি কি আপনার ইউএসবি তো আলাদা ইন্টারেস্টেড করার জন্য সব সাথে সিস্টেম কিন্তু ওটা হলো একটু হালকা পাতলা আচ্ছা আমি আপনাকে বলে বলতে একটা আপনি এদিক থেকে ঠিক আছে মানে এক্সট্রা কাজে ইউজ করি না এক্সট্রা না এটা না যাই প্লেট সিস্টেম আপনি কিন্তু যে ডায়াগ্রামটা দেখেন ওখানে প্লেট তো যখন আপনি মুভ করেন এটা ঘুরে এই যে ভাই যে আজকে আমি সিস্টেম কথা বললেন ওটা হচ্ছে মুভিং ওটা কত আপনি স্পিড 100 সামথিং 7200 তো ওই আমরা যত ইউজ করবো ওটার উপর নিচের ক্যাশ করতেছে ক্যাশ করতেছে তখন হচ্ছে ওটা শক্তি ক্ষমতা হচ্ছে আড়াই তো তখন হচ্ছে ওটা হচ্ছে আপনার কাছে ইয়ে করে আরেকটা হয় হচ্ছে অনেকদিন চলার পরে ওটা সার্কিটে আবার প্রবলেম হচ্ছে হ্যাঁ সার্কিটটা অনেক সময় সার্কিট চেঞ্জ করে আবার ওটা ভালো ভালো করে ফেলা হ্যাঁ ডিপলি কাজ করছি তো জানি আর কি দেখেন তো এখন সলিউশন হয় কিনা থার্টি কেমন হয় নাই তো না লাভ হচ্ছে একই রকম এগুলো কথা হচ্ছে মনে করেন যে ওই স্ট্যান্ডার্ড বান্ডার ভাই কোনো সমস্যা না এই দেখেন ওনারা যে বারগুলো দেখেন এপিআই আস্তে আস্তে আসে না না আপনার যেটা পেতেছে এইটা কি এটা খুলে দিয়ে আরেকবার ইনস্টল করেন আমি শুরু করেছি আপনার সফটওয়্যার মনে ভেজাল আছে আমি শুরু করেছি একটা ইয়ে আসছিল এটা কিন্তু এই মেসেজটা বলো ভাই মেসেজে গুরুত্ব দিতে হবে এটা সেটআপ এই সেটআপ রানিং দেন এই প্রবলেম ইনস্টলেশন লোড দেন আমি ওকে দিছি সব চলে আসছে না না ওই সব এইসব এগুলো গুরুত্ব দিতে হবে দিস কম্পিউটার মেটস রেকমেন্ডস এই ইজি বাট এটা ভার্চুয়াল মেশিন টেকনোলজি যে ভিটিএক্স যেটা বলছেন এটা টার্ন অন করতে হবে অন এই সমস্যা তো আমি সমাধান করছি এটাই সমাধান ওইটাই তো আবার দেখেন এটা আপনি এইটাই কি বায়োসিটিক্যাল প্রবলেম এটা মিক্সড হয়েছে না আমার তো অঙ্ক আছে আমার বাইসে সবই লেভেল করা আছে হ্যাঁ আমি ওটা জানি আমি ঠিক আছে এটা করছি এটা দেখে সলিউশন আরে জোস ওই যে হাসিনা আছে সিভিল পড়ে লাস্টে বুঝছেন ব্যাপারটা কোথাও ওই কারণে সে ইনস্টল হয় না ঠিক এখানে কি একটা পিসিও নেই খুব ভালো তাই আমরা ভুলাচ্ছি খুব ভালো কারোর সাথে শেয়ার করো তাহলে আপনি সমস্যা হ্যাঁ, আপনার কি অবস্থা আপনার হয়েছে? এই ভার্চুয়াল কি জানি একটা ওয়ান করে নিতে হবে ভিটিএক্স টা অন ডিসেবল ছিল আচ্ছা, on করছেন? না না অন করে নিতে না অন করে দিছি তো ভার্চুয়াল মেশিন তো অন করে দিছি ভার্চুয়াল
VTX নামে একটা জিনিস আসবে। ওই তো VTX ওইটা ওটা না? হ্যাঁ মাস্টার টেক্সট এখন তো ঠিক হইলো না। কি করলেন আপনি? আপনি ওটা আবার করেন। আবার ইনস্টল করুন। মানে এটা অন করা হয়েছে, এখন পুনরায় হ্যাঁ, install হ্যাঁ, করতে yes. হবে। আশা করা যায় ওই মেসেজটা আসবে না। আসবে না। ঘুমাইতে আর কত দেরি, পালিশেরি। আচ্ছা, এটা একটু ঝামেলার, একটু সময় নিবে, বাট কষ্ট করে করতে হবে অ্যাকচুয়ালি, কিছু করার নেই। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে প্রবলেমে পড়বো, আমরা অনেক প্রবলেমে পড়বো, বাট প্রবলেমটা বোঝা এন্ড সেই অনুযায়ী ডিবাগ করা, মানে প্রবলেমটা বের করে সেটা সলভ করা হচ্ছে আসল কাজ। হ্যাঁ, এই জায়গায় মানে সবারই যে সমস্যা হয়, সমস্যা না হলে এটা একটা রেয়ার কেস আর কি, সমস্যা হবে এবং এটা মেনে নিতে হবে। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে এটা পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, সেই অনুযায়ী খুঁজতে হবে, সেই অনুযায়ী কাজ করে ঠিক করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় আপনি যখন ভালো ডেভেলপার হয়ে যাবেন না, তখন এগুলো আপনার ভয় পাবে। টু বি অনেস্ট, আমার মনে হয় যেগুলোর প্রাণ আছে, মানে বোঝে। আপনি যখন ভালো ডেভেলপার হবেন দেখবেন যে এরা সোজা হয়ে গেছে, আর বেয়াদবি করবে না। কিন্তু যখন নতুন থাকবেন দেখবেন যে এদের কত ঝামেলা, ছোট্ট একটা ঝামেলা নিয়ে আপনার অনেকদিন চলে যাবে, পরে যে চিন্তা করবেন আর আমি কি বোকা, এটুকুর জন্য হইলো না। ঠিক আছে, বাট যেটা আমাদেরকে বুঝতে হবে ভালো ডেভেলপার হইতে গেলে, সেটা হচ্ছে যে এই যেই এররই আসুক, যে ভুলে আসুক, আমরা এখান দিয়ে দেখবো। হ্যাঁ, এখানে এটা অ্যাকচুয়ালি বলে দেয় কি প্রবলেম হচ্ছে। সাপোজ আপনার এটা ওই যে হ্যাক্স কার্নেল বা কিছু একটা প্রবলেম করতেছে, ওটা কিন্তু বলে দিবে। আপনার নেক্সট কাজ হচ্ছে সেম লাইনটা, যে এররটা দিছে, সেম লাইনটা কপি করে গুগলে পেস্ট করে দেন। এরপর দেখবেন স্ট্যাক ওভারফ্লোতে আপনার মতো আরো হাজার হাজার মানুষ প্রবলেম করছে, এন্ড এগুলো নিয়ে সলিউশন চাইছে। দেখবেন যে অনেকে আনসার দিচ্ছে, ওই আনসারগুলো কারোটা কাজে লাগবে, কারোটা লাগবে না, কিন্তু আপনি অ্যাপ্লাই করে করে যাবেন। যে যা দিবে পড়বেন, বোঝার চেষ্টা করবেন। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ব্লাইন্ডলি কাজ করব না, মানে এখানে এটা হয়, ওইখানে এটা লাগাই দিলেই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, যেমন টিভি রিমোট যদি কাজ না করে আমরা কি করি? ব্যাটারি খুলি আবার। ব্যাটারিগুলো উল্টে দিয়ে নাড়া চাড়া দিই। আসলে ব্যাটারি যে শেষ, এটা আমরা মানতেই রাজি না। আমাদের এখানে ওই ব্লাইন্ডলি কাজ করা যাবে না, মানে এটা ধরে বাইরে দিলাম দুইটা, ওরকম হবে না। প্রবলেমটা বুঝতে হবে, কি লিখছে এখানে। মেইনলি ভুলগুলা রেড মানে লাল হয়ে চলে আসবে, এখানে লাল দাগ বা খয়েরি রঙের আসবে। দেন ওই ভুলটা পড়তে হবে, জানতে হবে কেন আসতেছে না, কি সমস্যা। তারপরে ওইটা নিয়ে গুগল করবেন বা আমার হেল্প নেবেন, যেভাবে পারেন ফ্রেন্ড হেল্প করবেন, যেভাবে পারেন সলভ করবেন। সলভ আপনার করতেই হবে, এটা ছেড়ে দেওয়ার উপায় নেই এখন। যেভাবে পারেন কারো বাসা যায় হলেও করবেন। এই লাস্ট ব্যাচে একজন না দুইজন আমার বাসায় চলে গেছে, ভাই এটা করে দেন। আর আমি প্রথমে ক্রেজি বানাই দিচ্ছি, যেটা করতে হবে তোমাকে এনি হাউ, যেখানে দরকার সেখানে চলে যাবে। পরে একটু বাসায় চলে গেছে, এটা জানলে বলতাম না অবশ্য। অ্যাড্রেস কিন্তু ম্যানেজ করে দেবেন। আচ্ছা অসুবিধা নেই। ঠিক আছে, আমি কেয়ারটেকার বলে রাখবো, নাহলে আপনি অ্যাড্রেস জানা। থাক আর বলা দরকার নেই। মানে সবাই যদি ক্রেজি হয়ে যায় সবাই, আর যে পরিমাণ প্রবলেম পড়ে মানুষ, বাসায় আমার থাকা হবে না। আচ্ছা, সো আমরা আমাদের সবকিছু ঠিকঠাক মতো কাজ করলে আমাদের এই জিনিসটা আসবে। এখানে এটা টুলবার যেটা বললাম, এটা হচ্ছে আর এগুলো মেইনলি আমরা যা দেখতেছি তা হচ্ছে এক্সএমএল এ কাজ হচ্ছে। হ্যাঁ, এখন আমরা যদি জাভা ফাইলটাতে যাই, তাহলে আমরা এখানে অনেকগুলো জিনিস দেখবো। হ্যাঁ, ফার্স্ট কাজ হচ্ছে আমার এই সবগুলো কেটে দেওয়া। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শুনবো। সেট কন্টেন্ট ভিউ আর্ট ডট লেআউট ডট অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, এই লাইনটার পরে যত লাইন আছে সবগুলো কেটে দেব, একদম সবগুলো কেটে দেব। আর এরপরে ব্র্যাকেট ক্রাইসিস চলবে, সো ব্র্যাকেটের ক্রাইসিসটা আমি সম্পূর্ণ করে দেব। হ্যাঁ, দেন আমার কোডটা দাঁড়াবে একদম সিম্পল করে দেব। তারপরে যেগুলা ওই হয়ে গেছে, অফ হোয়াইট হয়ে গেছে, ওগুলো তো উঠিয়ে দেব। ঠিক আছে, সো আমার কোডটা দাঁড়ালো এরকম। সো সেট কন্টেন্ট ভিউ আর্ট ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন, এটার নিচে যা আছে সব কেটে দিব, কেটে দিয়ে এখানে দুটো ব্র্যাকেট দিব, আর হচ্ছে
উপরে যে ফাইলগুলো অফ হোয়াইট হয়ে গেছে মানে কাজে লাগতেছে না, হ্যাঁ ডিসকালার হয়ে গেছে, ওগুলাকে কেটে দিবে। দেন আমার একদম সিম্পলেস্ট, মানে এটা না হলে চলবে না বাট এটা হলে চলবে। এখন যদি আমি রান দেই তাহলে আমার এটা আরো সিম্পল হয়ে যাবে। লিস্টেড কন্টেন্টের পরে বাকিগুলো কি? রান দেওয়াতে এই যে সো আমার মেইন এখন আমার করতে হচ্ছে এতটুকু। কোথায় চলে যাবে আমি একটু লিঙ্কসে আচ্ছা এই লাইনটা যেখানে দেখবেন আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন, এই লাইনটা আছে এর নিচে যা আছে সব কেটে দেবেন। আচ্ছা যাদের ইমেলে তো কাজ করতেছে না তারাও কাজ করতে পারবে, সমস্যা নেই, কারণ আমরা মেইনলি আজকে এক্সএমএল কাজ করব। রানটা কি করবো? রান দিলাম, জাস্ট এই কোডগুলা কেটে দিয়ে রান দিলাম, রান দেওয়ার পরে এই জিনিসটা আসবে। এটা কই গেল? ওই যে ডিলিট করে দিচ্ছি চলে গেছে। আরো ডিলিট করবো, এগুলো বাদ দিয়ে দেবো, কিচ্ছু রাখবো না। এটুকু হয়েছে। ওকে, এবার খেয়াল করি আমাদের এখানে অ্যাক্টিভিটি আমি শুরুর দিন বলছিলাম যে আমাদের একটা অ্যাক্টিভিটিতে দুইটা ফাইল থাকে, একটা হচ্ছে জাভা ফাইল, একটা হচ্ছে জাভা আর একটা এক্সএমএল। সো এটা হচ্ছে আমাদের সেই জাভা ফাইল মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, আর সেই জাভার সাথে এখানে খেয়াল করি আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এটা হচ্ছে আমার এক্সএমএল ফাইল। এখন এই ফাইলটা কোথায় আছে? ফাইলটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, তার আগে আছে ডট লেআউট, এটা লেআউট ফোল্ডারে আছে। এই হচ্ছে সেই লেআউট ফোল্ডার, তারপর হচ্ছে লেআউট ফোল্ডারের ভিতরে ফাইলটা। এখানে কোন একটা জাভা ফাইলের সাথে কোন একটা এক্সএমএল ফাইলকে যখন লিংক করা হয় তখন লিখতে হয় এভাবে r.layout.layout ফোল্ডারের ভিতরে ওই ফাইলটা। সো লেখার নিয়মটা হচ্ছে আর দিব একটা, তারপর হচ্ছে লেআউট মানে ফোল্ডারটা, তারপর হচ্ছে ওইটা। আর যদি আমি ড্রয়াবল ফোল্ডার থেকে কিছু অ্যাক্সেস করতে চাইতাম সেক্ষেত্রে হচ্ছে r.drawable. ওই ফাইলটার নাম। বুঝছি, মানে আমার এখানে লেআউট কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি লেআউট ফোল্ডারটা, এখানে যদি আমি ড্রয়াবল দিতাম এখানে ড্রয়াবল ফোল্ডারটা দিতাম। হ্যাঁ মেইনলি রিসোর্স মানে রেস ফোল্ডারের আন্ডারে যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। এগুলোর ভেতরে হচ্ছে আমাদের এক্সেল থাকবে, আমাদের ইমেজ থাকবে, অডিও ফাইল থাকবে, ভিডিও ফাইল থাকবে বা ডাটাবেসও থাকতে পারে, যা দরকারি তা থাকবে। দেন হচ্ছে আমরা যখন এখান থেকে অ্যাক্সেস করব তখন হচ্ছে r.layout. ওই ফাইলটার নাম। সো এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে activity underscore main যেটা আমরা অ্যাক্সেস করছি, আরেকটা আছে content underscore main। যদি আমরা এটা অ্যাক্সেস করতে চাইতাম তাহলে আমরা এখানে কি লিখতাম? r dot layout dot বুঝছি। সো আমি যদি এখানে একটা লেআউট ক্রিয়েট করি আর সেটা এখানে অ্যাক্সেস করতে চাই পারবো না। আবার একটু বলুন। এইখানে যে activity underscore main কথাটা আছে এটা মানে হচ্ছে একটা ফাইল, যে ফাইলটা হচ্ছে এটা, যেটা আছে হচ্ছে লেআউট ফোল্ডারে, এই সেই লেআউট ফোল্ডার। ঠিক আছে, সো আমি লেআউট ফোল্ডার থেকে কিছু অ্যাক্সেস করতে চাইলে r.layout. ওই ফাইলটার নাম। ক্লিয়ার? ভেরি গুড। না আর দেখে বোঝাচ্ছে আসবো না। ওকে, আর এর কাজকে আমি তো বলবো। এখন হচ্ছে আমরা আরো কিছু কাজ করব, তার মধ্যে এখানে দুইটা ফাইল আছে, আমি এর মধ্যে কন্টেন্ট আন্ডারস্কোর মেইন যেটা আছে এটাকে ডিলিট করে দেব, সিম্পলি এটা আমি দেখবো না। হ্যাঁ ডিলিট করে দেওয়ার পরে অ্যাকচুয়ালি আগে এই ফাইলগুলো খুব সিম্পলি আসতো, এখন এখানে দুইটা ফাইল ক্রিয়েট হয়ে আসে, অনেক ভেজাল হয়ে আসে। এত ভেজাল আমি বুঝাইতে গেলে আমার মাথা শেষ হয়ে যাবে, আপনাদের মাথা শেষ হয়ে যাবে। এই জন্য আমি কি করবো, এখন কোডগুলোকে ডিলিট করে দিলাম, ফাইল একটা ডিলিট করে দিলাম। এখন এই ফাইলটার ভেতরে আমি যাব যে এটা থেকে আমি আরো কোড ডিলিট করবো, আরো সিম্পল কোড একদম মিনিমাম, যেটা না হইলে আমি ওখানে আসবো, তারপর আমি শুরু করবো কোড লেখা।
ঠিক আছে, বাট আপনারা পরে বুঝে যাবেন যে এটা আমি কেন করছি বা এটার দরকার কি। হ্যাঁ, আবার এটাও বুঝতে পারেন যে বা এটা কি স্টুপিড, এটা দিয়ে আবার লিখছি। So, আমি যদি এখানে ডাবল ক্লিক করি আমি এখানে কোডগুলো দেখতে পাবো। ঠিক আছে, হ্যাঁ, সিম্পলি আমি প্রথম লাইনটা রেখে বাকি সব ডিলিট করে দেব। প্রথম লাইনটা রেখে বাকি সব ডিলিট করে দেব। করার পর এখানে এরর আসবে, এরর পর্যন্ত আসে নাই, এরর আসে নাই, না আমার আসলে না। এরর আসে নাই। না ভাই, ওই যে রান করার পরে যে ফোনের স্ক্রিনটা ওটা আসতেছে না। ও আচ্ছা, আচ্ছা লিখে দিলাম। এই পর্যন্ত আসছি, বুঝছি কি করলাম। সো যেটা করলাম, আমার জাভার সাথে একটা এক্সটার্নাল ফাইল আছে, যে একটা জাভার সাথে একটা এক্সটার্নাল ফাইল, কিন্তু আমি এখানে আসলে দেখলাম দুইটা, যার কারণে আমি একটাকে ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে এক্সটার্নাল ফাইল যেটা আছে এটা প্রথম লাইনটা রেখে বাকি সব ডিলিট করে দিলাম। এখানে আমি একটা নতুন করে কোড লিখবো। ঠিক আছে, আর এটা আছে হচ্ছে লেআউট ফোল্ডারে, এটাকে অ্যাক্সেস করছে হচ্ছে জাভা। আচ্ছা, এখন এখানে আমরা এক্সএমএল কোড লিখে লিখে ডিজাইন করব। ডিজাইনটা আমরা এই পাশে আমাদের ফোনে দেখতে পাবো। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে আরটা কি বা আর ফাইলটা কি। এটা একটা ইন্টারনাল জিনিস, এটা আমাদের না জানলেও আমরা কোড করতে পারবো, বাট আমরা জানবো। ঠিক আছে, আর ফাইলটা হচ্ছে মেইনলি এমন একটা ফাইল যেখানে হচ্ছে প্রত্যেকটা লেআউট, প্রত্যেকটা আইডির জন্য একটা করে ইন্টিজার নাম্বার জেনারেট হয়, সেই নাম্বারটা ওইখানে জমা থাকে। দেন যখন আমরা কোনো একটা অপারেশন করি আর এই ফাইলটাকে পেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ফাইলের অ্যাড্রেসটা যখন দেই, তখন জাভা বা ভার্চুয়াল ডিভাইস এই অ্যাড্রেসের এগেইনস্টে ওই ইন্টিজার নাম্বারটা নিয়ে কাজ করে। সো অ্যাকচুয়ালি দিস ইজ এ নাম্বার। আমি যে এখানে লেআউটটাকে বসায় দিলাম, এইটার জন্য আর ওকে একটা নাম্বার দেব, ইন্টিজার নাম্বার, কুড বি এনিথিং। দেন হচ্ছে সেই নাম্বারটা আমরা ফার্দার যখন অপারেশন করব, তখন গ্র্যাডল বা অ্যান্ড্রয়েড সিস্টেম বা জাভা ওই ইন্টিজার নাম্বারটা নিয়ে কাজ করে। হ্যাঁ, আমরা পরবর্তীতে কি করব, আমরা r.id পাবো, r.id পাবো, r.drawable পাবো, r.android পাবো, অনেক কিছু পাবো। হ্যাঁ, সব কিছুতেই বুঝবো যে আর নামে একটা ফাইল আছে, আসলে আর নামে একটা ফাইল আছে। হ্যাঁ, আমি যদি আচ্ছা, এটা আছে এখানে কোথাও। হ্যাঁ, আমার অনেকদিন ওর সাথে যোগাযোগ নাই তো, এই জন্য ভুলে গেছি কই আছে। এটা ইক্লিপসে যখন কোড করতাম তখন আর ফাইলটা একদম সামনে ছিল, এন্ড প্রচুর ভুলও আসতো, যে মানে আমি যদি এক্সেলে কোনো ভুল লিখি সেটা আর এ ভুল দেখাইতো, তো আমরা যে আর এর মধ্যে চেঞ্জ করার চেষ্টা করতাম, বাট অ্যাকচুয়ালি আর ফাইলটা ধরারই দরকার নেই। এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে এসে আর ফাইলটাকে ভিতরে নিয়ে গেছে, কারণ ডেভেলপাররা বসে বসে ওটাকে চেঞ্জ করার চেষ্টা করে। বাট যেটা বুঝবো সেটা হচ্ছে প্রত্যেকটা আইডেন্টিক্যাল এক্সএমএল আইডি, তারপরে যে কোনো কিছুর জন্য আমার অ্যান্ড্রয়েড বা গ্র্যাডল সিস্টেম একটা নাম্বার জেনারেট করে, যেটা হচ্ছে আর ফাইলে জমা থাকে। সো বেসিক্যালি when I'm accessing this, একটা লেআউট অ্যাক্সেস করতেছি, তখন আমি আর ফাইল থেকে একটা নাম্বার পাচ্ছি। আবার যখন আমি কাউকে আমার ফাইলটার ঠিকানা দিচ্ছি, তখন তাকে আমি একটা নাম্বার দিচ্ছি ইউজিং আর ফাইল। বুঝছি? জাস্ট একটা মিডিয়ার মতো কাজ করলো। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে আমি এই যে ঠিকানা দিলাম এগুলা বোঝানোর সময় নেই, ও একটা নাম্বার বোঝে। হ্যাঁ, এর ফিউচারে আমরা যখন ইফ এলস কন্ডিশনে চেক করব, তখন আমরা দেখব যে r.id. অমুক ইকুয়াল টু যদি এত হয় তাহলে ওইটা করো, যদি ট্রু হয় তাহলে ওইটা করো, যদি ফলস হয় এটা করো। সো আমি একটা ঠিকানার এগেইনস্টে একটা নাম্বারকে কখনো চেক করতে পারবো না, কিন্তু এই পাশে যদি একটা ইন্টিজার থাকে বা একটা নাম্বার থাকে, এই পাশে একটা নাম্বার থাকে, আমি চেক করতে পারবো। এই জন্য এই সবগুলোর এই প্রসেসটা এরকম, এই সবগুলোর জন্য একটা করে নাম্বার জেনারেট করে আর সেটাকে আর ফাইলে জমা রাখে। সো আমি যখন এখানে r.layout.
অ্যাক্টিভিটি মেইনটা লিখলাম, একটা নাম্বার জেনারেট হলো। আমি যদি আরো একটা লেআউট কানেক্ট করি বা আরো একটা আইডি কানেক্ট করি, অন্য কিছু কানেক্ট করি, তার জন্য একটা করে নাম্বার এখানে জমা হচ্ছে। বুঝছি? তো এটা নিয়ে আমার বিজ্ঞান হেডেকের কিছু নেই। কিভাবে লিখতে হয়, কিভাবে করতে হয়, এটা আমরা করতে করতে আমাদের অভ্যাস হয়ে যাবে। যেভাবে art.layout.art.id.art.drawable লিখতে হবে। বুঝছি? গুড। ওকে, সো হচ্ছে আমরা এখন এখানে এক্সএমএলটা লিখবো। এক্সএমএল লেখার আগে আমাদের আরো একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে লেআউট কি বা মাদার লেআউট কি। আমাদের যখন আমরা HTML এ যারা আমরা HTML CSS এ কোড লিখতাম, আমরা HTML শুরু করার সময় শুরুতে একটা HTML লিখতাম, রাইট? তারপর নিচে হচ্ছে HTML লিখতাম, তারপর ভিতরে হেড, বডি, তার ভিতরে যদি আমরা ডিপ দিতে চাইতাম, তারপরে টেবিল দিতে চাইতাম, এগুলো আমরা দিতে পারতাম, রাইট? এইখানে আমরা হচ্ছে লেআউট গুলাকে লিখবো হচ্ছে আমাদের কম্পোনেন্ট গুলাকে লিখবো হচ্ছে আমরা একটা লেআউটের ভিতরে। সাপোজ আমি একটা স্ক্রিন চিন্তা করি, করলাম, এখানে হচ্ছে একটা ছবি আছে, এখানে একটা শুরুতে একটা নাম আছে, এখানে একটা ছবি আছে, তারপর এখানে একটা অ্যাড্রেস আছে। একটা নাম আছে, একটা ছবি আছে, তারপর হচ্ছে একটা অ্যাড্রেস আছে। হ্যাঁ, এখন আমি যদি এটাকে ডিজাইন করতে যাই এক্সএমএল এ, মেক নো মিস্টেক, আপনি যখন ডেভেলপ করবেন তখন ডিজাইনার আপনাকে একটা ডিজাইন দিয়ে দেবে, সেই ডিজাইনটা দেখে দেখে আপনি কোড করবেন। বা আপনি যদি নিজে ডিজাইন করেন, শুরুতে আপনি ডিজাইন চিন্তা করে নেবেন যে উপরে টপ টাইটেল বার থাকবে, এদিকে একটা বাটন থাকবে, এটা কালারই হবে, এটা হবে, ফাইন। নাও আমি এটাকে এক্সএমএল এ কোড লিখব। তো শুরুতে আপনার মনে একটা চিন্তা থাকতে হবে বা ইয়ে থাকতে হবে যে আমি জিনিসটা কিভাবে করব। তো আমরা রাইট নাও চিন্তা করলাম, আমাদের অ্যাপে শুরুতে একটা নাম থাকবে, একটা ছবি থাকবে, একটা অ্যাড্রেস থাকবে। এখন এই জিনিসটা আমরা কিভাবে কোড লিখব বা কিভাবে কি করব, দেন সাপোজ আমরা এখানে যে লোকটার ছবি বা নাম, সেই লোকটার ওয়েবসাইটের জন্য একটা বাটন দিলাম, মানে ক্লিকেবল কিছু আর কি। সো এটাতে ক্লিক করলে আমাকে তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। সো আমি এখানে যেটা দেখতেছি, একটা নাম দেখবো, একটা ছবি দেখবো, একটা অ্যাড্রেস দেখবো। নাম, ছবি, অ্যাড্রেসকে দেখানোর জন্য আমরা এক্সএমএল এ আমাদের কতগুলো ট্যাগ আছে। যেমন HTML এ আমাদের একটা ইমেজ দেখানোর জন্য img একটা ট্যাগ ছিল, হ্যাঁ, ইমেজ দেখানোর জন্য। তারপরে হচ্ছে একটা টেবিল বানানোর জন্য টেবিল ট্যাগ ছিল, টেবিলের trtd ছিল, হ্যাঁ। তারপর হচ্ছে HTML5 আর অনেক কিছু আসছে। ওইরকম আমরা এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো ট্যাগ ব্যবহার করব। শুরুতে একটা ট্যাগ থাকবে, তার ভিতরে ট্যাগ, তারপরে আমাদের ডিজাইনটা শেষ। এই জিনিসটা হচ্ছে মার্কআপ আর কি, বা ট্যাগ দিয়ে একটা ডিজাইন করা। আমাদের এখানে আমরা এক্সএমএল এর অনেকগুলো ট্যাগ যখন একসাথে বসাবো এবং সেগুলোর প্রপার্টি দিব, তখন একটা ডিজাইন তৈরি হবে। সাপোজ নাম দেখানোর জন্য আমাদের যে ট্যাগটা লাগে, এটাকে বলা হচ্ছে টেক্সট ভিউ। কোন একটা টেক্সট দেখানোর জন্য যে ট্যাগটা আমরা ইউজ করব, এটাকে বলবো হচ্ছে টেক্সট ভিউ। এখন টেক্সট ভিউ দিয়ে আমি একটা নাম দেখাইলাম, ফাইন, বাট আমি চাচ্ছি যে নামটা রেড কালারের দেখাবে। তার মানে টেক্সট ভিউতে কালারের জন্য আমি কিছু একটা লিখবো, রাইট? এখন চাচ্ছি এইটা 30 পিক্সেল হবে, এটার হাইট হবে 30 পিক্সেল। হাইট না, এটা অ্যাকচুয়ালি ফন্ট সাইজ বলে। ফন্ট সাইজ হবে 30 পিক্সেল, তাহলে আমি এটা 30 পিক্সেল করতে হবে, রাইট? দেন আমি চাচ্ছি এটা নিচে একটা আন্ডারলাইন হবে, তারপর আমি এটার জন্য আন্ডারলাইন দিতে পারবো। তারপর আমি চাচ্ছি এটা বাম দিকে সেটে আছে, আমি চাচ্ছি একটু সরে আসবে। হ্যাঁ, লাইক আমার ডিজাইনটা এরকম নেম আমি লিখলাম, এটা বাম দিকে সেটে আছে, আমি চাচ্ছি এদিকে একটু সরে আসবে। তাহলে আমি একটা প্যাডিং দিব বা মার্জিন দিব, যেটা আমার দরকার হয়, রাইট?
সো আমার এখানে টেক্সট ভিউতে আমি টেক্সটটা দেখাইতেছি, তারপর আমি কিছু প্রপার্টিজ দিতেছি যাতে এটাকে আমি আমার মন মতো দেখাতে পারি। এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। সো ট্যাগ, তার ভিতরে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট দিয়ে ওই ট্যাগটাকে আমরা সাইজে আনবো, শেপে আনবো, কালার করব, সুন্দর করব, অসুন্দর করব, যা দরকার তা করব। সো আমার একটা মাদার ট্যাগ থাকবে, তার ভেতরে আমরা এই এখন হচ্ছে একটা বড় ট্যাগ থাকবে, শুরু থাকবে এখানে, শেষ থাকবে এখানে। সে আমাকে শুরুটার শেষটার জন্য সে আমাকে একটা লেআউট ডিফাইন করে দেবে। সেই লেআউটের ভেতরে আমি এই নেমের জন্য টেক্সট ভিউ ট্যাগ লিখব, ইমেজের জন্য ইমেজ ভিউ ট্যাগ লিখব, অ্যাড্রেসের জন্য অ্যাড্রেসের ট্যাগ লিখব, বাটনের জন্য বাটনের ট্যাগ লিখব। বুঝছি আইডিয়াটা? কেউ আছে বুঝিনি? কেউ না বুঝলে বলেন, আমার বলতেছি। একবার বলবো বেটার হয়? আপনাদের মুখ ফুটে না কেন? আচ্ছা বলতেছেন, বলেন। মুখ ফুটে না, বুক ফাইটা যায়। বুক ফাইটা গেলে বলবেন। আচ্ছা, এখন হচ্ছে এই শুরুর মেইন যে জিনিসটা আমরা যেখানে চিন্তা করব, এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা লেআউট। হ্যাঁ, সো সাপোজ এখানে লেআউট হবে। লেআউট দিয়ে আমি শুরু করলাম ট্যাগটা, লেআউট দিয়ে শেষ করলাম। তার ভেতরে আমি টেক্সটের জন্য টেক্সট ভিউ, ইমেজের জন্য ইমেজ ভিউ, অ্যাড্রেসের জন্য টেক্সট ভিউ, ওয়েবসাইটের বাটনের জন্য বাটন, এভাবে আমি অনেকগুলো ট্যাগ লিখলে এই জিনিসগুলো চলে আসবে। বাট এগুলো আমার মন মতো শেপে বসবে না বা সাইজে বসবে না, কোনটা কোনটার সাথে লেগে থাকবে, কোনটা ডানে চলে যাবে, কোনটা বামে চলে যাবে, কোনটা উপরে কোনটা নিচে। সো এগুলোকে আমি শেপে আনবো কিভাবে? অ্যাট্রিবিউটের মাধ্যমে। এগুলার মধ্যে আমরা অ্যাট্রিবিউট, এগুলার মধ্যেই আমরা কোড লিখবো, অ্যাট্রিবিউট লিখবো যে তুমি এইভাবে করো, তুমি ডান থেকে এত সরাও, বাম থেকে এত, সিএসএস এর মতো অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো জিনিসটা কিরকম হয় আমি একটু দেখি। শুরুর যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে এইটা যে একটা এক্সটারনাল লেআউট, এটা ডিফাইন করার জন্য। হ্যাঁ, যেমন হচ্ছে HTML এর কি থাকে উপরে, ডক টাইপ, তারপরে কি কি জানি থাকে, HTML এর ডক টাইপ HTML। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে এক্সটারনাল ভার্সন 1 জেন কোডিং সাপোর্ট করবে বা এরকম কিছু আছে কিনা? জেন কোডিং কোড লেখার জন্য এখানে কোড লেখার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও যে কত ভালো সেটা একটু বড় টেপ পাবেন। কেন জানেন? এই যে দেখেন আমি লিনিয়ার লিখছি, এল লিখছি, চলে আসছে। আপনার জেন কোডের দরকার আছে? ওকে, সো আমাদের লেআউটটার নাম দিয়েছিলাম আমি লেআউট, বাট এটা অ্যাকচুয়ালি লিনিয়ার লেআউট। সো এখানে আমি একটা লিনিয়ার লেআউট দিলাম। আগে দেখেন, এখন লিখতে হবে না, সবাই দেখেন, আমি শেষ করব তারপরে। সো লিনিয়ার লেআউটের আমি একটা হাইট দিলাম, ম্যাচ প্যারেন্ট। লেআউটটা কি আসলে? হ্যাঁ, লেআউটটা বোঝাচ্ছি। এখন যেটা বুঝে রাখবো, এমন একটা লেআউট যে সবাইকে ধরে রাখছে, মাদার লেআউট আর কি। ওকে, এটা একটা হাইট দিলাম, একটা ওয়াইড দিব। আচ্ছা, আর শুরুর লাইনটা হচ্ছে ওই ডকুমেন্টেশনের জন্য আর কি, XMLNS অ্যান্ড্রয়েড এই লাইনটা লাগে শুরুতে। ভাই অতটুকুর মধ্যেই টেক্সট ভিউ অ্যাড্রেস গুলো থাকবে। বলতেছি ওকে, সো আমি এখন কি করলাম খেয়াল করো। আমি হচ্ছে প্রথমে লাইনটা ছিল হচ্ছে ডকুমেন্টেশনের জন্য, এটা গেল। দেন হচ্ছে আমি একটা লিনিয়ার লেআউট ট্যাগ লিখলাম। এই লিনিয়ার লেআউট ট্যাগটা হচ্ছে মাদার ট্যাগটা, বা এ হচ্ছে এই সবগুলোকে ধরে রাখবে। লেআউট বেশ অনেক ধরনের হয়, তার মধ্যে একটা হচ্ছে লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউটটা লিনিয়ারলি তার ট্যাগগুলোর সাথে কাজ করে। লিনিয়ার মানে কি? লাইন, লাইনিয়ার অ্যাকচুয়ালি মানে লাইনে থাকে। সাপোজ আপনারা এখানে যে বসে আছেন, আপনারা কিন্তু লিনিয়ারলি বসে আছেন। হ্যাঁ, যেমন আমি যদি এখানে দাঁড়াই, একজনের পেছনে একজন, এখানে দাঁড়াই একজনের পেছনে একজন। হ্যাঁ, আবার এভাবে হচ্ছে সাইডে একজন। হ্যাঁ, পাশাপাশি পাশাপাশি। বাট সবাই যদি গোল হয়ে বসে থাকতো, তাহলে এটা অ্যাকচুয়ালি কোনো লাইন হলো না, বা এটা কোনো কি বলবো, সুন্দর কোনো শেপ হলো না। সুন্দর সুন্দর পরের ব্যাপার, বাট মেইন ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্টলি একটা লাইন হলো না। সো যখন আমি একটা লেআউটকে লিনিয়ার লেআউট বলবো, এর মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকবে, মানে নামের জন্য, ছবির জন্য, অ্যাড্রেসের জন্য, ওয়েবসাইটের জন্য, এগুলো লাইনে থাকবে।
ঠিক আছে, যেমন আমি এখন চাচ্ছি একটা নিচে একটা, একটা নিচে একটা, একটা নিচে একটা, একটা নিচে, এটা একটা লাইন, একটা নিচে একটা, বা এইভাবে যদি আমি চিন্তা করি এটাকে কি বলে, হরিজন্টাল নাকি ভার্টিক্যাল? হরিজন্টাল এটা কি? ভার্টিক্যাল পাশাপাশি হলো হরিজন্টাল উপর নিচে হলো ভার্টিক্যাল এটা চিন্তা করি আর কিছু। এই যে আমার নামটা যাচ্ছে এখানে, ছবিটা যাচ্ছে এখানে, ভার্টিক্যাল হরিজন্টালের পক্ষে কি আছে? তার চেয়ার হরিজন্টাল কেউ আছে? হরিজন্টাল হচ্ছে না, রাইট। পাশাপাশি সো আমি হচ্ছে এটাকে ভার্টিক্যালি দেখতে চাই। তো যখন আমি এটা লিনিয়ার লেআউট দিব, এটার মধ্যে কম্পোনেন্ট গুলো আমি দুই ভাবে দেখতে পারতে পারি, দুই ভাবে, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। সো আমি চাই আমি যদি একটা মিউজিক প্লেয়ার বানাই, এখানে প্লে, পজ, স্টপ, নেক্সট থাকে, এগুলো পাশাপাশি থাকতে চাই, সেক্ষেত্রে আমার হরিজন্টাল হবে। আবার আমি এই যে এটা বানাইলাম সিভি টাইপের আর কি, নাম থাকবে, ছবি থাকবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে, ওয়েবসাইট থাকবে, অ্যাড্রেস থাকবে, আমি এগুলো চাচ্ছি একটা নিচে একটা থাকবে। তো এটাকে বলা হচ্ছে ভার্টিক্যালি। যখন এটা লিনিয়ার লেআউট বললাম, আমাকে বলে দিতে হবে আমি চাই ভার্টিক্যালি নাকি আমি লিনিয়ারলি চাই। ওকে, এই জিনিসটাকে বলা হচ্ছে ওরিয়েন্টেশন। হ্যাঁ, ওরিয়েন্টেশন আমি করে দিলাম হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, এখন হচ্ছে উপরের এই দুইটা জিনিস আমি কি লিখলাম সেটা বলি। ওরিয়েন্টেশন না বুঝলে এটা আবার আসবে। লিনিয়ার লেআউটের ভেতরে আমি কয়েকটা ট্যাগ দিছি, অ্যাট্রিবিউট দিছি। শুরুর অ্যাট্রিবিউটটা হচ্ছে ওটা বাদ, শুরুটা হচ্ছে লেআউট হাইট, মানে এই লেআউটের হাইট কতটুকু। আমি এটাকে বললাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ম্যাচ প্যারেন্ট হচ্ছে তোমার বাবা মা যত বড় তুমিও তত বড় হও আর কি। তো যখন এটাকে বললাম আমি ম্যাচ প্যারেন্ট, ঠিক এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ফুল জায়গাটা নিয়ে নেবে। তারপর ওয়াইড, লেআউট ওয়াইড, তোমার ওয়াইড কতটুকু হবে তাকে বললাম ম্যাচ প্যারেন্ট। তো এখান থেকে এখান পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা সে নিয়ে নেবে, ফুল স্ক্রিন নিয়ে নেবে। আপাতত আমরা এই দুইটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, ফিউচারে আরো আসবে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। সো ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে এটা ফুল স্ক্রিনটা নিয়ে নিছে অ্যাকচুয়ালি। সো আমার এই লিনিয়ার লেআউটটা এখন ফুল স্ক্রিন জুড়ে আছে। আমি যদি ডিজাইনে যাই, আচ্ছা ডিজাইনে গেলে হচ্ছে, না এখন না থাক, বলে দিলে সমস্যা। ওকে, সো এতটুকু বুঝছি। এখন হচ্ছে এই যে লিনিয়ার লেআউটটা শুরু হইলো, শেষ হইলো, শেষটা বুঝবো কিভাবে? যেই ট্যাগের শুরুতে ব্যাকস্ল্যাশ থাকবে তখন বুঝবো এটা এখানে শেষ হয়ে গেছে। সো আমার লিনিয়ার লেআউটটা এখানে শুরু হইলো, এখানে শেষ হইলো। এখন এটার ভেতরে আমরা টেক্সট দেখানোর জন্য, মানে নামটা দেখানোর জন্য আমরা কোডটা লিখবো। হাউ? সো আমাদের এখন যে ট্যাগটা লাগবে এটাকে বলা হচ্ছে টেক্সট ভিউ। সো আমরা যদি টেক্সট ভিউ লিখি, হ্যাঁ এটা হচ্ছে আমাদেরকে, এটা টেক্সট ভিউ ট্যাগটা চলে আসলো। দেন সে আমাকে জিজ্ঞেস করতেছে যে এটার হাইট কি দিবা, ওয়াইড কি দিবা। আচ্ছা, এখন যদি আমি এটার হাইট ওয়াইড আগেরটার মতো ম্যাচ প্যারেন্ট দেই তাহলে কি অবস্থা হবে? ফুল স্ক্রিন নিয়ে নিবে, আমি অন্য কিছু করার স্কোপ পাবো না। সো আমি এটারে দিব হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। র‍্যাপ কন্টেন্ট মানে হচ্ছে লেখাটা যত বড় তুমি জায়গা নিবা ততটুকু। সো আমার লেখা যদি 10 পিক্সেল হয়, যদি 20 পিক্সেল হয়, হ্যাঁ এর বেশি সে নিবে না। সো আমি এখানে একটা লেখা দিতে চাই। আগে লেখাটা দিলাম হচ্ছে your name। সো আমার এখানে খেয়াল করি ছোট্ট করে your nameটা আসছে। এটা পজিশনিং করা যাবে না? হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে। ওকে, সো আমার লেখাটা ছোট না, সো আমি চাচ্ছি এটাকে বড় করবো শুরুতে। কালার করতে চাইলে কালার করব। সো এটাকে বড় করার জন্য আমাদের যে অ্যাট্রিবিউটটা আছে এটা হচ্ছে টেক্সট সাইজ। টেক্সট সাইজ দিলাম আমি 30 SP। SP কি বলতেছি?
সো এটা হচ্ছে আমার এত বড় হয়ে গেল আর কি। আচ্ছা এসপিটা হচ্ছে আহ, আমরা যখন ওয়ার্ডে লিখি বা ইয়েতে টাইপ করি তখন হচ্ছে পিক্সেল, আর যখন অ্যান্ড্রয়েডে কোনো কিছু ফন্ট দিব তখন সেটা হচ্ছে এসপি। যখন অ্যান্ড্রয়েডে কোনো লেখার ফন্ট দিব সেটাকে আমরা এসপি তে দিব, বুঝছি? গুড। সো আমাদের লেখাটা হলো এতটুকু। এখন খেয়াল করি লেখাটা বাম দিকে লেগে আছে, রাইট? একটু এদিকে সরলে ভালো হতো, উপর থেকে একটু স্পেস দিলে ভালো হতো। সো আমরা এখন এটা একটু মার্জিন দিব। সো মার্জিন দিলাম হচ্ছে আমি 10। এখন 10 দেওয়ার পরে তাকে একটা ইয়ে দিতে হবে, এটা কি বলে, একক। এককটা দিব হচ্ছে আমরা ডিপি। এসপিআর ডিপির পার্থক্য ডিপি মানে হচ্ছে ডেনসিটি পিক্সেল। ডিপিটা হচ্ছে যখন কোনো কিছু সাইজ নিব বা মার্জিন নিব, প্যাডিং নিব, তখন আমরা কাজ করব হচ্ছে ডিপিতে। আর যখন কোনো টেক্সটের সাইজ দিব তখন দিব এসপি। এটা খেয়াল রাখি, এটা আমার মনে থাকে না কখনো, একটু দেখে নিতে হবে। স্ট্যান্ডার্ড পিক্সেল বা এরকম কিছু একটা জাস্ট মনে রাখতে হবে, এটা একটা একক আর কি। এখন জিজ্ঞেস করতে পারেন যে এসপি এসপি হলো কেন? আপনি চাইলে পিক্সেলও দিতে পারেন এখানে, বাট এই এসপিটা হচ্ছে বেটার আর কি। সো আমি যখন এখানে 10 ডিপি নিলাম, ডিপি মানে ডেনসিটি পিক্সেল, তখন হচ্ছে এটা উপর থেকে একটু জায়গা নিল, বাম দিক থেকে একটু জায়গা নিল। ঠিক আছে? সো এখন চাচ্ছি এই আমি একটু হরিজন্টালে হরিজন্টালে এইদিকে একটু নিয়ে আসবো। আরো ডানে, তাহলে সো যদি আমি ডানে নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে মার্জিন রাইট, মার্জিন রাইট দিলাম আমি হচ্ছে 20 ডিপি। মিডিল করে দেওয়া যাবে না? আচ্ছা ওই যেটা আগে করছিলাম আর কি। ওইটার পরে হ্যাঁ না, ওইটার পরে হবে না, কারণ হচ্ছে যখন আমি মার্জিন দিতেছি তখন অ্যাকচুয়ালি চার পাশ থেকে সে নিয়ে নিচ্ছে। আচ্ছা যখন একবার চার পাশ থেকে নিয়ে নিলে এরপর আমি আবার মার্জিন রাইট দিতে পারবো না আর কি। আচ্ছা এখানে যাচ্ছে না কেন? প্যাডিং ডান দিকে সে নিয়ে নিচ্ছে কিন্তু আমি দেখতেছি না, অ্যাকচুয়ালি মার্জিন লেফট হবে। অনেক বেশি 200 হয়ে গেছে। হ্যাঁ এখন বুঝছি। এখন আমি লেখাটাকে মিডিলের বোল্ড জন্য করতে ট্যাগ আছে। বোল্ড করতে যাচ্ছি, বোল্ড করার কোডটা স্টাইল মেবি টেক্সটটা ব্ল্যাক হলে সুন্দর। না, স্টাইল টেক্সট স্টাইল বোল্ড। লেখাটা বোল্ড হলো। যদি আমি কালার দিতে চাই, টেক্সট কালার, জিরো জিরোতে ব্ল্যাক। তখন জিনিসটা এরকম দাঁড়াবে, বুঝছি? ওকে, এখন আমরা হচ্ছে ইমেজ নেই, যদি খেয়াল করি ইমেজ দেওয়ার জন্য হচ্ছে ইমেজ ভিউ। সো আমি ইমেজ ভিউ দেওয়ার পর আমাকে বলবে হচ্ছে তোমার হাইট ওয়েট কি, আমি বললাম যে র্যাপ কন্টেন্ট রাখো। এখন আমাকে ইমেজটা তাকে ধরাই দিত, কোন ইমেজটা আমি দেখাতে চাই, সোর্সটা। হ্যাঁ সোর্সটা। সো এখন শুরুতে আমার একটা ইমেজ লাগবে যেটা আমি দেখাবো। সো আমি একটা ইমেজ নিয়ে নেই দিক থেকে, যখন ইমেজ লাগে তখন ইমেজে মানে আর পাওয়া যায় না। নেট থেকে ডাউনলোড দেন ভাই।
কেন নেট থেকে নিব? আচ্ছা উইন্ডোজে আমার ভালো একটা ছবিটা ভালো হয়েছে। এটা ভালো না, ওই লোক যদি এটা শুনে হার্ট অ্যাটাক করে মারা যাবে। হ্যাঁ আপনার এত আপত্তির সমস্যা। ওকে, সো আমি ছবিটাকে কপি করলাম, পেস্ট করব হচ্ছে আমার আমি কোথায় চলে গেলাম, আমার যে রেস ফোল্ডারটা আছে সেটা যে ড্রয়াবলটা আছে সেখানে। সো আমি কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, আমাকে লাস্ট বারের মতো জিজ্ঞেস করতেছে যে এটা চেঞ্জ করবো নাকি নামটা। হ্যাঁ, চেঞ্জ করতে পারবো অ্যাকচুয়ালি, এটাই লাস্ট না, বাট ইয়া করে রাখার আগে। সো ড্রয়াবল ফোল্ডারের ভিতরে আমি এটাকে রাখলাম। হ্যাঁ, আমি যদি এটার উপর রাইট বাটন ক্লিক করে, ড্রয়াবলে রাখতে গেলে হ্যাঁ ড্রয়াবল শো ইন এক্সপ্লোরার দেই, তাহলে আমি দেখবো যে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট মাই ফার্স্ট অ্যাপ, অ্যাপ সোর্স, মেইন, রেস, ড্রয়াবলের ভিতরে এই যে ছবিটা। হ্যাঁ, এটা আমাকে আমি যদি এখানে রেখে আসি তাহলে আমার এখানে দেখাবে, বাট আমি এটার উপর ড্রয়াবলের উপর ক্লিক করে পেস্ট করে দেব। রাইট বাটন ক্লিক করে আমি যদি এই যে পেস্ট করে দেই, আচ্ছা পেস্ট এখানে ছিল তো, হ্যাঁ, তাহলে এটা চলে আসবে। এখন হচ্ছে আমার এখানে এই ইমেজটাকে ধরায় দিতে হবে। সো আমি এটা আছে ড্রয়াবল ফোল্ডারে, লোকেশনটা হ্যাঁ, সো এখানে আমাকে @ড্রয়াবলটা দিতে হবে। তারপরে ইমেজটার নাম যখন আমি সিলেক্ট করে দিব, হ্যাঁ, আপনারা অপছন্দ করলে ভদ্রলোকের ছবি চলে আসবে। সোর্সটা কিভাবে? জাস্ট তুমি এসআরসি লেখো তাহলে চলে আসবে। এসআরসি আসছে, ট্রাই করো। ওকে, এখন আমি চাচ্ছি ছবিটাকে মাঝখানে নিব। মাঝখানে নেওয়ার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট আছে লেআউট গ্র্যাভিটি। লেআউট গ্র্যাভিটি আমি যদি সেন্টার দেই তাহলে ভদ্রলোকের ছবিটা মাঝখানে চলে যাবে। এরপর যদি আমি একটু মার্জিন দেই চারপাশে, তাহলে এটা একটু জায়গা করে নেবে আর কি। বুঝছি এটা। অ্যাট্রিবিউট গুলো আসলে মনে রাখতে হবে। অ্যাট্রিবিউট গুলা যদি মনে না থাকে কোনো টেনশনের কিছু নাই, করতে করতে হয়ে যাবে। আমার মনে থাকে না, জাস্ট আপনি লিখলে হবে যে বোল্ডের জন্য কি দরকার, তারপরে হচ্ছে ইমেজ সোর্স কিভাবে নিব, ব্যাকগ্রাউন্ড কিভাবে দিব, জাস্ট লিখলেই চলে আসবে। আমি কখনোই বলি না যে মুখস্থ করেন, মুখস্থ করার কোনো দরকার নেই। আরে বাবা, এগুলো তো দেয়াই আছে, কষ্ট করে মুখস্থ করতে হবে কেন? এমন তো না যে তুমি জব করতে গেলে অফিসে গুগল থাকবে না, এমন তো না যে বাসায় গুগল না। জাস্ট তুমি জানো যে এখানে এটা হইতে পারে, এর চেয়ে বেশি কিছু জানার দরকার নেই। যে ইমেজটা মাঝখানে আসতে পারে, আর কিছু লাগবে না। এরপর তুমি লেখো যে ইমেজ কিভাবে মাঝখানে আসে। হাজার হাজার পেজ লেখা আছে শুধু এই ডকুমেন্টেশন, কোনটা কি কাজ করে, developer.android.com সব লেখা আছে যে এই অ্যাট্রিবিউট কি কাজ করে, এটা কি কাজ করে, এটা কিভাবে নিবে, এটা কি কি করতে পারে, ডিটেইলস এক্সাম্পল সব দেয়া আছে। আমি কষ্ট করে মুখস্থ করবো না। ওকে, সো এখন হচ্ছে আমরা তার অ্যাড্রেসটা জানবো আর কি। হ্যাঁ, অ্যাড্রেস জানার জন্য আমরা আরেকটা টেক্সট ভিউ নেব। আর এফ হাসলো কেন সবাই? ব্যাকগ্রাউন্ড ও আচ্ছা, দেখো আমরা ইয়ে হচ্ছে মাজার টাইপের। হ্যাঁ, এই রুমে কি এই একটাই লাইট, মানে মোমবাতির মতো না হারিকেনের মতো? প্রত্যেকটারে লাইন দিতে কম। বাহ, কি লিরিক! তোমার শুনতে বলছো কি এগুলো? লিরিকটা তো আসলে টানতেছে।
এগুলোর টানে বাচ্চারা একটু ভাই আপনি আসতেছেন কেন? আমি কোড দেখে আসতেছি এতক্ষণ কানের দিকে যায় না তোমরা বলার পর এখন আমার কানে শোনার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এখানে কি হইতেছে যাক এটা তো সৌভাগ্য এই যে কাজ করতেছি সাথে মিউজিক আল্লাহ দান বুঝছে এটা কেউ আছে বুঝিনি জাস্ট একটা টেক্সট দিয়ে নিলাম আর এখানে আগেরগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, আগেরগুলো নতুন না। কিছু লেখার জন্য কি টেক্সট ভিউ নতুন নতুন করে নিতে হবে? হ্যাঁ নতুন নতুন লেখার জন্য নতুন নতুন টেক্সট দিচ্ছি বুঝছে এখন হচ্ছে আমাদের একটা বাটন দরকার যে বাটনটাতে ক্লিক করলে আমরা ভদ্রলোকের ওয়েবসাইটে যেতে পারবো প্রশ্ন করে থাকি বাংলায় লেখা যায় নাকি? হ্যাঁ সম্ভবত। বাংলা লেখা যায় তো কঠিন না? না কঠিন না জাস্ট বাংলা লিখে দিলে বাংলা দেখাবে বাংলাতে কিবোর্ড দিয়ে লিখে বানায়। হ্যাঁ আপনি অব্র দিয়ে লিখতে পারেন ডিজে দিয়ে লিখতে পারেন লিখে দিলেই দেখাবে কোনো সমস্যা করবে না। কোডের মধ্যে বাংলা লেখা যাবে? হ্যাঁ কি সুবিধা? কি ইচ্ছা? অব্র নাই তো ভদ্রলোকের কি ভাগ্য ভালো। কোন ভদ্রলোক এই যে music। এটা নিয়ে খুব টেনশন হয়ে গেছে। এরপর ওনার কোথাও দেখলে মনে হচ্ছে কোথায় জানি দেখছি এটা। এখানটাই ছাত্র। মোবাইলের মধ্যে হ্যাঁ বাটনটা আমি দিলাম হোয়াইটটা দিলাম ম্যাচ প্যারেন্ট হাইটটা দিলাম র্যাপ কন্টেন্ট তারপর টেক্সট দিলাম মাই ওয়েবসাইট টেক্সট সাইজ দিলাম হ্যাঁ শিওর আচ্ছা বলতে হবে না বাইরে যাওয়ার সময় চলে গেলে হবে। মামনের সাথে কথা বলেন না যার সাথে কথা বলেন কোনো সমস্যা নেই ওকে এই বাটনটার আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো সো আমি ব্যাকগ্রাউন্ডটা দিতে ছিলাম ব্লু দিলাম একটা ব্লু টেক্সট কালারটা আসছে না ঠিক আছে ওকে সো আমি যদি এখন রান দেই আমার চাটা ঠান্ডা হয়ে গেছে বাটন মনে এসে বাটন বুঝে নিই। হ্যাঁ জাস্ট আমাকে বাটন লিখতে হবে তারপর অ্যাট্রিবিউট গুলো আর কি হ্যাঁ বাংলায় লিখলে কি লিখতাম? বোতাম। বাংলায় এটা না বাংলায় টেক্সট লেখা যাবে অ্যাট্রিবিউট লেখা যাবে না যেটা শো করবে। আচ্ছা এখানে একটা সমস্যা হয়েছে কে বলতে পারবে অ্যাড্রেসটা একটু এদিকে সরানো সেটা। হুম বাটনটা একটু দেখতে কেমন ইমেজটা বাটনটা শহীদ হয়ে গেছে না এই জায়গায় এসে ওকে ওনার একদমই বুদ্ধিমানের একটা ওনার নাম কি ওকে সো হচ্ছে আমাদের এখানে এটা নিচে নেমে গেছে এই প্রবলেমটা সলভ করার জন্য একটা লেআউট আছে এটাকে বলা হচ্ছে স্ক্রল ভিউ হ্যাঁ মানে স্ক্রল হবে আর কি অ্যাকচুয়ালি আমরা যখন কাজ করব আমাদের ম্যাক্সিমাম লেআউটে আমরা হচ্ছে স্ক্রল দিয়ে রাখবো কারণ কি কারণ হচ্ছে যখন অ্যাপটাকে এভাবে দেখবে তখন সে পুরোটা দেখতেছে বাট যখন এভাবে করবে তখন এটা নড়বে না বাট অর্ধেক দেখা যাবে দেখা যাবে বাচ্চারা এখন কারো ডিভাইস এভাবে করলে ডিভাইসটা 400 পিক্সেল হয়ে যাবে হ্যাঁ আমারটা 720 পিক্সেলের হবে বাট একদম ছোট জায়গায় গেলে এভাবে 400 পিক্সেল সো 400 তে আপনার অ্যাপ্রক্সিমেটলি এতটুকু আসবে আবার এটা স্ক্রল হবে না হ্যাঁ যে কেউ চাইতেই পারে যে আমি এমনি করে দেখবো হ্যাঁ ইউজারকে সর্বোচ্চ সুবিধা দেওয়াটাই হচ্ছে আপনার কাজ আর কি এখানে স্ক্রল ভিউর জন্য কমান্ড দিতে হবে না? হ্যাঁ স্ক্রল ভিউর জন্য একটা স্ক্রল ভিউ অ্যাকচুয়ালি একটা লেআউট ওই লেআউটটা আমরা দিব আর হচ্ছে যে স্ক্রল ভিউ লেআউটের একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে একটা মাত্র অ্যাট্রিবিউট নিতে পারে একটা মাত্র অ্যাট্রিবিউট নিতে পারে সো যখন স্ক্রল ভিউ দিব তখন তার ভিতরে বিশাল একটা লেআউট থাকবে আর কিছু না
একটা স্ক্রল ভিউ লেআউটের ভিতরে একটা লিনিয়ার লেআউট থাকতে পারে বা একটা অন্য লেআউট থাকতে পারে, বাট একটা লেআউট থাকবে। বাট একটা স্ক্রল ভিউর মধ্যে একটা ইমেজ ভিউ, একটা টেক্সট ভিউ, একটা বাটন ভিউ এটা থাকবে না। বুঝতে পারলাম? স্ক্রল ভিউ লিনিয়ার নিয়ে তো লিনিয়ারের মধ্যে কাজ করতে পারবো না। এখন হচ্ছে আমরা লিনিয়ার নিচ্ছি, সো এটা যদি আমরা স্ক্রল ভিউ সাপোর্ট দিতে চাই, এটার উপরে আমরা একটা স্ক্রল ভিউ লিখব। পুরোটাই কাজ করবে, পুরোটাই কাজ করবে। তো কিভাবে উপরে যদি যাই, স্ক্রল লিখি, স্ক্রল ভিউ, এই লাইনটা এখানে দিতে হবে আর কি। সো এটার হাইট ওয়েট দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, কার হাই হাই হয়ে গেল। হ্যাঁ, মাদার লেআউট থেকে এটার মধ্যেই থাকবে পুরাটাই। হ্যাঁ, মাদার লেআউটটা পুরোটাই ভেতরে দিয়ে দিব, কারণ আমি চাচ্ছি পুরোটাই স্ক্রল হবে। আর স্ক্রল ভিউটা শেষ করব হচ্ছে এটা শেষে। এরপরে কি হলো? সো আমি স্ক্রল ভিউটা শুরু করলাম, ভেতরে লিনিয়ার আছে, স্ক্রল ভিউটা শেষ নিচের দিক থেকে, তার ভেতরে লেয়ার, মানে একটার ভেতরে একটা। সো নাও আমি যদি এটাকে রান করি, সো এখন হচ্ছে আমি এটাকে স্ক্রল করতে পারবো। একটু আগে এটা নিচে সরেছিল। আর এটাকে যদি আমি হরিজন্টাল করি, সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে দেখতে পারবো আর কি। ঘোরানো কিভাবে? রেগুলার কি এতক্ষণ অন ছিল না? আর এটা তো সোজা হয়েছে, কিন্তু ওর যে সোজা হইতে হবে এটা ভুলে গেছে। এটা হচ্ছে কন্ট্রোল F12। এখন আমি যদি এই লেআউটটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেটাও দিতে পারবো আর কি, বাট এটা খুব একটা ব্যাক সুবিধা দিলে তারপরে স্টুডেন্ট দেখা যাবে না। স্টুডেন্ট দেখা যাবে, লেখা দেখা যাবে না। লেখা দেখা যাবে না। ওকে, সো এখন হচ্ছে যে আমরা কালার কই থেকে নিব। কালার নেওয়ার জন্য একটা আবার পিক্সেল কালার নেওয়ার জন্য একটা সাইট বলে দেই, গুগল কালার প্লেট। যদি আপনি লেখেন গুগল কালার প্লেট লিখলে এই সাইটটা আসবে। হ্যাঁ, এখানে প্রচুর কালার দেয়া আছে। কালার কোড, কালার কোড আপনাকে কখনোই মুখস্থ করতে হবে না, পছন্দ করে নেবেন। হ্যাঁ, গুগল কালার প্লেট লিখলে এটা চলে আসবে। হ্যাঁ, এইখানে সেভ না থাকলে ওখান থেকে কোড নিয়ে এসে দিলে হবে ডিসপ্লে। এখানে সেভ থাকতে হবে না তো, আমি একটা কোড নিয়ে আসলেই হলো। যেমন এই যে আমি এটা কপি করে নিলাম একটু আগে, আরো হালকা একটা পছন্দ যদি করি, আরো হালকা হয়ে গেল। যদি রান দেই তাহলে কাজটা হবে আর কি। কয়টা বাজে? ভাই কালারটা যেন কোথায় দিবেন? গুগল কালার কোডের মধ্যে। কোডের মধ্যে ওই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড, আমি স্ক্রল দিতে দিলাম যাতে ফুল স্ক্রল পাই। তো এখন আমার জিনিসটা দাঁড়ালো বুঝছি। এখন ভাইয়া আমার ওয়েবসাইটে যে বাটনটা করছে ওখানে আমি লিংকটা দিতে চাচ্ছি। হ্যাঁ, বাটন বানাইছি তো লিখবে আছে কালারটি কিভাবে দিলেন একটু দেখানো যাবে? অবশ্যই। এই যে স্ক্রল ভিউতে এখানে আমি ব্যাকগ্রাউন্ড লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো আর কি ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে হেক্স কোড, কালার কোড মুখস্থ করতে হবে না, জাস্ট গুগল কালার প্লেট লিখবেন। হ্যাঁ, তারপরে এই জায়গায় যাবেন, এখান থেকে আপনার যেই কালার পছন্দ হয় সেই কালার দিবেন। সবগুলো আছে। হ্যাঁ, যে কালারগুলো, এই যে সফটওয়্যার থেকে নিয়ে আসলে ওই কোডটা কাজ করবে? হ্যাঁ অবশ্যই। আপনি একটা হ্যাশ দিয়ে 6টা ডিজিট লিখে দিলে একটা কালার চলে আসবে। উড়াধুরা করে। ওটা কপি করা যায়, টেক্সটটা কপি করা যায়। এটা কপি করা যেত, ওই যে ঠিক আছে। সমস্যা নেই।
দেখে লেখা দেখো ভাইয়া এই ঝামেলা করতেছি। করুক আর একটু wait করো। আচ্ছা ঠিক আছে এরকম হচ্ছে অ্যাপ বানালে নিজের ছবি দিয়ে দিব ভাই হ্যাঁ, ডেভেলপারের ছবি নিজেরটা একটা অপশন রাখবো গেলেই দেখতে পাবে এই যে মাই সোশ্যাল কোনো একটা কথা রাখলে ওর আর কিছু লাগবে না, ছবি দিতে হবে, ওখানে গেলে ডিটেল পেয়ে যাবে। কোনো কোশ্চেন আছে তো বলো। কোয়েশ্চেন হচ্ছে হ্যাঁ, আমরা আসলে এটা ফার্স্টে যখন ক্রিয়েট করলাম একবার প্রথমে মানে এপিআই সিলেক্ট করে করে কেন করলাম আবার নেক্সাস 5 দিয়ে করলাম মানে কি ওই মডেলের মধ্যে বা ওই এপিআই এর মধ্যে অ্যান্ড্রয়েড এপিআই এর মধ্যে কি রকম কাজ করবে এটা দেখার জন্য না, এই যে আমি এই জিনিসটা দেখতেছি না, এই যে এখানে আমি ক্লিক করতে পারতেছি, ব্যাক করতে পারতেছি, এটা তো একটা ফোন। এই ফোনটা ক্রিয়েট করছি আমরা ওইখান থেকে নেক্সাস এস, নেক্সাস 5, 400 বাই 800 পিক্সেল, তারপর এপিআই 10, যেটা সিলেক্ট করে যে ফোনটা বানালাম এটা হচ্ছে সেই ফোন। এখন আমরা যদি বাজারে ফোন কিনতে চাই আমরা কি দেখি? আমরা দেখি হচ্ছে মার্শম্যালো বা ললিপপ চলতেছে কিনা, তারপর হচ্ছে র্যাম কত জিবি, রম কত জিবি, তারপর হচ্ছে প্রসেসর কি, তারপর হচ্ছে ফোনটা দেখতে কেমন। ওরকম আর কি, আমরা একটা ফোন বানালাম যেটা হচ্ছে এটা, যেটাতে আমরা কোড লিখে চালায় চালায় দেখবো। এটা কোড লিখলাম, নাম দিলাম, এখানে দেখতেছি এটা। হ্যাঁ ভাইয়া আপনি কি পড়াবেন? হ্যাঁ ভাইয়া অ্যাপ ডেভেলপ আমি একটু যাইতাম না। হ্যাঁ শিওর। অ্যাপটা ডেভেলপ করার পরে মানে লঞ্চ করার আগে প্লে স্টোরে দেওয়ার আগে তখন কি ডেভেলপার এইভাবে টেস্ট করে দেখে যে কিরকম কাজ করতেছে অ্যাপটা হ্যাঁ অবশ্যই, কয়েক হাজারবার টেস্ট করতে হবে। অ্যাকচুয়ালি আমরা অনেক মানে ডিপেন্ডস কেমন ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করে করে হ্যাঁ, সাপোজ তুমি ট্যাবে কেমন চলে দেখতে চাও, এখান থেকে ট্যাবও ক্রিয়েট করা যায়। সো তুমি ট্যাব ক্রিয়েট করে ওইটাতে দেখলা। সাপোজ দেখতে চাও যে একদম লার্জার স্ক্রিন যেগুলো, হ্যাঁ নেক্সাস লেটেস্ট যেটা আসছে ওইটাতে কেমন চলে ওইটা দেখতে চাও। সো ওইখানে অ্যাভেলেবেল প্রচুর ডিভাইস আছে, সবগুলোর রেজোলিউশন আছে, ওইগুলোতে কেমন দেখায় কিভাবে চলবে এটা দেখবো আর কি আমরা, বা দেখা যায়। টেস্ট করে হ্যাঁ, আর আমরা যখন এখানে কাজ করবো আমরা মিনিমাম একটা হইলেই হয়, তখন হচ্ছে আমাদের রান করে কোডটা কাজ করলে আমরা কাজ করতে পারবো। বাট আমরা যখন প্রফেশনাল লেভেলে যাবো আমরা অনেকগুলোতে টেস্ট করে দেখবো, অনেকভাবে ঘুরায় পেঁচা দেখবো, নাড়া দেখবো, চারা দেখবো, বাগ হয় কিনা, ক্র্যাশ করে কিনা, কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আমরা সব দেখে দেখে তারপর দেবো। এটা গুড লেভেলে অ্যাপ বানাইতে অনেক কষ্ট। ভাই গ্রাফিক্সের কাজগুলো আমরা কিভাবে করব? গ্রাফিক্স ডিজাইনার করবে, তো অ্যান্ড্রয়েড অ্যাপের যে গেমসগুলো আছে সেগুলো কারা করে দেবে? গ্রাফিক্স ডিজাইনার করে। অ্যান্ড্রয়েড জাস্ট কোডিং এর কাজটা আমার। হ্যাঁ, আমি কখনোই ডিজাইন করবো না। আমরা তো এপিআই 9 এ করলাম, কিন্তু এখন যদি আমরা উপরের এপিআই চালাতে চাই চলবে না। না চলবে। না চললে তো আমার মার্কেটে চলে যাবে, না চললে মার্কেটের লোকজন তাহলে না, সাপোজ আপনি 21 দিলেন, এখন আমি চালাই হচ্ছে 17, আমার ফোনের এপিআই 17, আমার ফোনে তো আপনার অ্যাপ চলবে না। বাট আপনি যদি 9 দেন ওটা সারা পৃথিবীর যে কেউ চালাতে পারবে। 9 বলতে কি হয়, এখন যে সবচেয়ে বেশি এপি আছে যে 23 ওটাও চলবে। হ্যাঁ ভাইয়া এপিআই তো 2 আছে ঠিক আছে, দিও কাজ করো। এটা কোনটার ভার্সন 2 দেখছি 3 2 ডবল এল ও হ্যাঁ লিংক হয়ে গেছে উপরে স্যার ও আচ্ছা আচ্ছা, আপনার মেইলটা ভাই আমরা ভালো জানি পাসওয়ার্ড শো করে দেন দেখি পাসওয়ার্ড দেখে কি করবে? পাশে অপশন আছে এই যে এটা কি ভাই কি আছে ড্রপবক্সে ওটা রেখে দেন এখানে ব্যাকআপ। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপকামিং একটা প্রজেক্টের ডিজাইন আর কি, এটা টু ডু অ্যাপ মাই ডু। তো এটা অ্যাকচুয়ালি ডিজাইন গ্রাফিক্স ডিজাইনার করে দিয়েছে কয়েক মাস আগে। হ্যাঁ আমি করতেছি করবো, তারপর আছে আর কি। তো এই গ্রাফিক ডিজাইনের কাজ কি, যেমন হোম স্ক্রিনটা হবে এরকম,
সেটা আমাকে ডিজাইন করে দিচ্ছে, আইকন ব্যাকগ্রাউন্ড সব দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপর যদি আমি নেক্সটে যাই, হ্যাঁ, এই অ্যাপটাতে লগ ইন, সাইন ইন, রেজিস্ট্রেশন এই জিনিসগুলোর জন্য সে ডিজাইনটা দিয়ে দিছে। এটা আমাকে এক্সএমএল এ করতে হবে, মানে এটা জাভাতে কাজ করায় দিতে হবে আর কি। হ্যাঁ, আমি যদি নেক্সটে যাই, আচ্ছা লগ ইন, তারপর এটা হচ্ছে হোম স্ক্রিনটা, এটা ফ্লোটিং বাটন যেটা দেখালাম শুরুতে, এই যে এখানে একটা ফ্লোটিং বাটন আছে। ক্রিয়েট করা যায়। তারপর যদি নেক্সটে যাই, আমি যদি কাজ আমার টুডুতে কোনো টাস্ক দিয়ে রাখি, সেই টাস্কগুলো আমার এখানে দেখাবে, আজকে কি কালকে কি। তারপর হচ্ছে এই সেম ভাবে কাজগুলা টুডে টুমরো, কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট করে দেওয়ার জন্য আইকন বাটন, ডিলিট করে দেওয়ার জন্য ডিলিটের অপশন। সো এটা মেইনলি একটা একটা ডেড অ্যাপ বলা যায় আর কি এটাকে। বাহ, দেখে নিলাম, করে ফেলবো। হ্যাঁ, যদি করে ফেলতে পারেন আমার কোনো আপত্তি নেই। এটা হচ্ছে টু ডু অ্যাপ আর কি, মানে রিমাইন্ডার। তুমি কি কাজ করতে চাও দিয়ে রাখবা, সে তোমাকে রিমাইন্ড করে দিবে, কাজ শেষ হলে ক্লোজ করে দিবে আর কি। তো যখন মানে তোমার অ্যাকচুয়ালি ডিজাইন করতে হবে না প্রফেশনাল লেভেলে, বাট নিজে কাজ করতে গেলে নিজে ডিজাইন করতে হবে, কোনো একজন ডিজাইনারের সাথে কাজ করতে হবে। এটা যে ডিজাইন করছে সে এখানে ডিজাইনার ট্রেনার আর কি। হ্যাঁ, তো আমাদের টিম মেম্বার, তো এই প্রজেক্টটার জন্য এখন এটার কোড না করে আমি ওর পাশে আরেকটা ডিজাইন করতে দিচ্ছি, ওটা করলে ওটার কোড করবো আর কি। হ্যাঁ, ওই ক্লাসে যে আমার বদনাম করে যে আমি ডিজাইন করে দিচ্ছি, কোড করে না। স্টুডেন্ট জানতে চাইলো যে কে এই প্রোগ্রামার, কে এই কোডার, ওই যে এখানে ক্লাস নিতেছে। না, যা করবো আর কি, জাস্ট অন হোল্ড আছে। এত পেজ কেন, 7টা পেজ দাও। সো একজন ডিজাইনের সাথে কাজ করতে পারেন, অথবা শুরুর দিকে এই যে আমরা এরকম বাংলা বাংলা ডিজাইন করে করে নিজেরা করে করে, বা অন্য যারা করছে অলরেডি তাদের ডিজাইন থেকে একটা আইডিয়া নিয়ে যখন আপনি কারোটা করে ফেলেন এটাকে কি বলে, আর যখন অনেকেরটা মিলাই করবেন রিসার্চ। এরকম পাওয়া যেতে পারে, হ্যাঁ অনেক পাওয়া যাবে, প্রচুর, একটু সার্চ করলে অনেক পাওয়া যাবে, প্র্যাকটিসের জন্য, ইয়ার জন্য করতে পারবেন। সো এইগুলা যদি আপনি এক্সএমএল দিয়ে করতে পারেন, ইউ আর ভেরি গুড ডেভেলপার। কোনগুলো? এই যা দেখালাম এর অ্যাকচুয়ালি করতে হবে এগুলো। ওকে, হ্যাঁ এটা এই যে আমি ড্রয়ার ফোল্ডার রাখলাম, পেস্ট করব, সিম্পলি কপি পেস্ট করি না আমরা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আজকের অধিবেশন কি শেষ ভাই? হ্যাঁ, আচ্ছা আজকে আর দেখাবো না, একটা জিনিস দেখার ইচ্ছে ছিল, বাট ওটার সাথে আরো দেখাতে হবে, এই জন্য কালকে দেখাবো একসাথে। আজকে একটা হোমওয়ার্ক দিই না, কার রান করবে হ্যাঁ, সমস্যাটা কিন্তু থেকেই গেল। হোমওয়ার্ক করতে রান করা লাগবে না, আমি যাইনি এখনো। ওয়েবসাইট ক্লিক করলে এই হবে না, কাজ করবে না। আমার মনে হয় প্রেসক্রিপশন লিখতেছেন না, অ্যাকচুয়ালি এটা একটা সিভি, এখানে হচ্ছে নাম, এখানে হচ্ছে আপনার ছবিটা, তারপরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার স্পেশালিটি কি, আপনার এক্সপিরিয়েন্স কি, তারপরে আপনার ডিটেইলস কি। হ্যাঁ, জাস্ট একটা সিভি বানিয়ে নিয়ে আসবেন। আর আপনার ইনফরমেশনের জন্য বলি, এই কাজটা করার জন্য নাম এর পাশে, ছবি এর পাশে, মানে আমার এখানে একটা লেআউট লাগবে। কিরকম আমি একটু দেখাই দেই। হ্যাঁ,
একটু গুগল করতে হবে যে আন্ডারলাইন কিভাবে দেয় এক্সেলে। এটা দেখে আমি হাউ ডু ইউ আন্ডারলাইন এ টেক্সট ইন এক্সেল। সো আমি যদি এখানে যাই, এই যে গেম তৈরি করতে পারবো? না, এটা হচ্ছে এসডিকে। এসডিকে দিয়ে ছোট ছোট গেম বানানো যায়, বাট আপনি যদি প্রফেশনাল লেভেল গেম বানাতে চান আপনাকে ইউনিটি শিখতে হবে। আমরা এখানে ইউনিটি দেখার অ্যাকচুয়ালি সুযোগই পাবো না। এটা কি কাজ করে? আচ্ছা আমি কিন্তু আন্ডারলাইন দেই নাই কখনো, না এটা কাজ করবে। আচ্ছা আন্ডারলাইন আমি দেখে দেবো। আচ্ছা আন্ডারলাইনটা দিতে হবে না এখন। হ্যাঁ, এমন একটা জিনিস বলছে যেটাতে যা পড়ছি বিপদে, আর কিছু পাও নাই। হ্যাঁ না করা যাবে, বাট এটা ওর জন্য টু মাছ হয়ে যাবে। এরপর থেকে সহজ সহজ কোশ্চেন করবে, ঠিক আছে? ওকে, সো আমি যদি খেয়াল করি, আমি যদি হরিজন্টালি কয়েকটা আইটেম দিতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে দিব? এই যে আমি এই লেআউটটার ভেতরে আরেকটা লিনিয়ার লেআউট বানাইলাম, যেটার ওরিয়েন্টেশন মানে হচ্ছে উৎপত্তি আর কি, মানে আইটেমগুলো কিভাবে থাকবে এটা দিলাম হচ্ছে হরিজন্টাল। হ্যাঁ, দেন আমি যদি এটার ভেতরে বাটন দেই দুইটা, হ্যাঁ এগুলো তো ম্যাচ প্যারেন্ট দেওয়া, এই জন্য র্যাপ কন্টেন্ট দেন হচ্ছে দুইটা বাটন পাশাপাশি আসলো। এই দুইটা কিন্তু পাশাপাশি। এই এই যে এই লিনিয়ার লেআউটটা, এটা হচ্ছে এই যে এটা, দুইটা আইটেম পাশাপাশি। সো যখন আমি এখানে নেম দিব, এখানে ছবি দিব, এখানে একটা লেআউট লাগবে, শুধু এই দুইটা আইটেমের জন্য একটা লেআউট লাগবে। আচ্ছা ভাইয়া, ওইটা এখানে না করে আপনি ওই ইউর নেম ওই ছবিটা দিয়ে ওটা করে দেখালে আরো ভালো হতো। না দেখাবো না, কারণ এটা হোমওয়ার্ক। এখানে আমি দুইটা বাটন দিছি, আপনি এখানে একটা ছবি টেক্সট দিবেন, এখানে একটা ইমেজ দিবেন, এটা যদি না পারেন তাহলে কেমন হবে? লিঙ্কটা একটু দেখাই দাও। লিংক ওই লিংক মাইনাসে আজকে শেষ হবে না, এই জন্য কালকে দেখাবো। আপ ডাউন এটা লিংক আপের জন্য অ্যাকচুয়ালি 7-8 লাইন কোড লিখতে হবে, এই জন্য দেখালাম না। হ্যাঁ, দুইটার টপ কিন্তু আপ ডাউন হয়ে গেছে। এটা হচ্ছে যে এটা সাইজ বেশি, প্যাডিং বেশি, এর জন্য। কিন্তু হ্যাঁ, মানে শেপে আনা যাবে। আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি যে এই যে একটা লেয়ারের ভিতরে দুইটা আইটেম পাশাপাশি বসছে, ওটা আমরা সাজাই নিব আমাদের কাছে। অ্যাট্রিবিউট দিয়ে বসে বসে সাজিয়ে নিতে পারবে। এটা ছবি। আসলে আপনি একটা সিম্পল ফরম্যাট করুন। না, হাত পাও দিয়ে দিবেন। হ্যাঁ, নিচেরটা কি লেখছেন? একেবারে নিচের ওটা। ডিটেইলস। এটা সিভিতে যা যা থাকে তা তা দিব আর কি। হ্যাঁ বলো, কোনটা? এখানে নাম একটা সিভিতে দেখছো? গুড। সিভির নাম থাকে, এখানে অ্যাড্রেস থাকে, এদিকে ছবি থাকে, এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে, তোমার স্পেশালিটি কি, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, কোন ল্যাঙ্গুয়েজ জানো, তারপরে তোমার কি এক্সপেরিয়েন্স আছে, কোথায় কোথায় কাজ করছো, তারপর হচ্ছে পার্সোনাল ডিটেইলস, ওই যে বাড়ি কোথায়, গ্রামের বাড়ি, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, গ্রাম, এগুলো আর কি। হ্যাঁ, একটা কথা ছিল। প্রতিটার জন্য ভাই আলাদা আলাদা লেআউট করলে করা যাবে না? প্রতিটার জন্য? না দরকার নেই, এটা একটা স্ক্রল ভিউ দিয়ে একটা ইয়েতে করে ফেলা যাবে, বাট এখানে জাস্ট এই কাজটা করতে গেলে এখানে একটা ইয়ে লাগবে, আর এইদিকে যদি তোমাদের লাগে তোমরা ইউজ করতে পারো, আমার কোনো সমস্যা নেই। মানে স্ক্রল ভিউ তারপরে একটা মাদার লেআউট
এরপরে হচ্ছে বাকি ভিতরে অ্যাট্রিবিউট হ্যাঁ ভিতরে এখানে একটা লিনিয়ার লেআউট হবে, এখানে একটা টেক্সট ভিউ হবে। তুমি যদি এখানে একটা লেআউট ইউজ করে অন্য কোনো কিছু আনতে চাও আমার কোনো আপত্তি নেই। ইউ আর ফ্রি টু ডিজাইন, ইউ আর ফ্রি টু কোড, বাট আমার মিনিমাম আমার এইটুকু লাগবে। এরপর তুমি এটা কিভাবে সুন্দর করবা, কি আবার ডিজাইন করবা, কিভাবে আন্ডারলাইন করবা, হ্যাঁ ইটস আপ টু ইউ। করতে পারো, আমার কোনো আপত্তি নেই। যে বেশি করে ফেললে ভাই হয়তো রাগ করবে, কখনোই না। অ্যাট্রিবিউট গুলো তো আলাদা আলাদা আলাদাই লাগবে সব। হ্যাঁ বুঝছি। আর কোনো কোশ্চেন? আল্লাহ হাফেজ। এটা আজকে রাতের মধ্যে করবো।